হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। তো আজকে মিলে আলোচনার বিষয় হচ্ছে আমাদের WBJEE 2024 এর যে কেমিস্ট্রি এক্সামটা হয়েছে, সেখানে কেমিস্ট্রি রিলেটেড যে কোশ্চেনগুলো এসেছে, তো সেগুলো নিয়ে মিলে আজকে আলোচনা করব। ঠিক আছে, পুরো ডিটেল সলিউশন দেবো। এবং কোশ্চেনটি ঘাটতে গিয়ে যা দেখলাম, তাতে বেশ কিছু জিনিস রয়েছে যে তোমাদের আপকামিং এক্সাম অর্থাৎ নিট বলো, জেনপাস বলো, এইমস নার্সিংয়ে বলো, সেই সমস্ত এক্সামে আসার মতন রয়েছে। তো তাই ভাবলাম যে শুধুমাত্র কোশ্চেন ডিসকাস করে লাভ নেই, কোশ্চেনের পাশাপাশি ওই টপিকটা যদি একটু ব্রিফলি তোমাদেরকে সংক্ষেপে বলে দেওয়া যায়, তাহলে তাতে তো হয়তো তোমাদের বেশি সুবিধা হবে। তো চলো সেই ব্যাপারটাই ডিটেলসে একটু আলোচনা করবো। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে অনেক অনেক বেশি শেয়ার করে পাশে থেকো। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করি। ওকে, ঠিক আছে, চলো তাহলে কোশ্চেন নাম্বার ওয়ানটা একবার দেখে নিই। দেখো কি বলেছে যে SN1 এর রিঅ্যাক্টিভিটি অর্ডার, ঠিক আছে, সক্রিয়তার ক্রমটা বের করতে বলেছে। তার মানে SN1 মানেটা কি? আমরা জানি SN1 মানেটা কি বলো, যে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি দেখতে হবে। তার মানে যে কার্বোক্যাটায়ন সব থেকে বেশি স্টেবল হবে সে তত ভালো SN1 দিতে পারবে, একই না? তাহলে আগে তোমাকে তিনটে স্ট্রাকচার আঁকিয়ে নিতে হবে। ফার্স্টে দেখো কি আছে, অ্যালাইলিক ক্লোরাইড। অ্যালাইলিক বলে তো কি, কার্বন কার্বন ডাবল বন্ডের পাশের কার্বনে তোমার ক্লোরিন অ্যাড করতে হবে, মানে পাশের বাড়িতে, তাই তো? বেনজাইলিক, বেনজাইলিক বলে তো একটা বেনজিন রিং আঁকাতে হবে, তার মাথাতে কি হবে, একটা ক্লোরিন হবে। আর 3 নম্বর কি আছে দেখো, ইথাইল। ইথাইল মানে মিথ ইথ দুটো কার্বন, CH3 CH2Cl। হয়েছে? তো ফার্স্ট কাজ হয়ে গেল। নেক্সট কাজ কি, কার্বোক্যাটায়ন বানাতে হবে। তাহলে লিভিং গ্রুপকে বের করো, কার্বোক্যাটায়ন তৈরি করো, লিভিং গ্রুপ বের করো, কার্বোক্যাটায়ন তৈরি করো, লিভিং গ্রুপ বের করো, কার্বোক্যাটায়ন তৈরি করো। হয়েছে? এটা আমার 1 নম্বর স্ট্রাকচার, এটা 2 নম্বর স্ট্রাকচার, এটা আমার। এবার খেয়াল করে দেখো কোন কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল আছে। তো আমি জানি যে স্টেবিলিটি অর্ডারটা কি দেখতে হয়, যে রেজোনেন্স সব থেকে বেশি প্রায়োরিটি পায়, দেন হাইপার, দেন ইন্ডাকটিভ। আর ইন্ডাকটিভের মধ্যে পড়ে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, তাই না? এর আগে একটা পড়ে, সেটা হচ্ছে অ্যারোমেটিক। এই হচ্ছে আমার ওভারঅল গল্পটা। তো এইখানে দেখো তোমার ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে কি, রেজোনেন্স স্টেবিলাইজড হচ্ছে, রেজোনেন্স স্টেবিলাইজড, হ্যাঁ কি না? তার মানে এ মোটামুটি ধরাই যেতে পারে যে আগে প্রায়োরিটি পেতে পারে। 3 নম্বরে যে আছে সে কি আছে দেখো, 1 ডিগ্রি আছে, তার মানে ইন্ডাকটিভ। তার মানে 3 নম্বরটা কি লাস্টে হবে এই হিসেবে দেখতে গেলে। 1 আর 3-এর মধ্যে যদি কম্পেয়ার করি, যদি আমি এটা একটু মুছে দিচ্ছি, যদি আমি 1 আর 3-এর মধ্যে কম্পেয়ার করি, তাহলে 3 নম্বরটা কি হবে, 1-এর পরে হবে, হ্যাঁ কি না? তাহলে আমি বলতে পারি 1, তারপরে 3 হতে পারে। হয়েছে? এবার তোমাকে 2 নম্বরটা দেখতে হবে। তো 2 নম্বরে কি আছে, খেয়াল করে দেখো 2 নম্বরে কি আছে, বেঞ্জিন রিং আছে। আর বেঞ্জিন রিং কি, একটা অ্যারোমেটিক। এবার এই অ্যারোমেটিক ভেবে যদি তুমি সবার আগে 2 নম্বরটা করে দাও, তাহলে কিন্তু ফেসে যাবে। মনে রাখবে, বেঞ্জিন রিং কিন্তু স্টেবল, এটা ঠিক, কিন্তু ওর মাথায় কিন্তু প্লাস মাইনাস হচ্ছে আনস্টেবল। বুঝা গেল? বেঞ্জিন নিজে স্টেবল, কিন্তু বেঞ্জিন কখনো প্লাস হতে চাইবে না, কখনো মাইনাস হতে চাইবে না। কিন্তু তুমি দেখো ক্লোরিনটা যখন এখান থেকে বের করছো, তখন বেঞ্জিনের মাথায় তুমি প্লাস দিয়ে দিচ্ছ। তার মানে কি, রিংটা কি আনস্টেবল হয়ে যাচ্ছে। তার মানে বোঝাই যাচ্ছে 2 নম্বরটা কি সবার লাস্টে হবে। বুঝে গেল? তাহলে দেখো এই অপশনটা কোথায় আছে, খেয়াল করে দেখো B নম্বর অপশনটা তোমার হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো বুঝলে কি বুঝলে না? তো এই ধরনের কোশ্চেন বা MCQ রিলেটেড কোশ্চেন যখন করবে, তখন একটা কথা অবশ্যই মাথায় রাখবে, আইদার তুমি মোস্ট স্টেবলটাকে বের করো, নাহলে লিস্ট স্টেবলটাকে বের করো, তার রেসপেক্টে অ্যান্সার করো, দেখবে তুমি খুব তাড়াতাড়ি অ্যান্সারটা করতে পারবে। বোঝা গেল? হয়েছে? নেক্সট যাচ্ছি তাহলে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। খুব ভালো কোশ্চেন আছে, দেখো কি বলেছে, যে 4F6 ইলেকট্রন বিন্যাস সম্পর্কিত আয়নটি শনাক্ত করো। মানে এই যে তোমাকে নিচে 4টে আয়ন দেওয়া আছে, এর মধ্যে কার ইলেকট্রনিক কনফিগারেশনে 4F6 আসবে। তো খেয়াল করে দেখতেই পাচ্ছ, এরা সবাই কি আছে, এরা সবাই কিন্তু ল্যান্থানাইড এলিমেন্টস আছে, ল্যান্থানাইড সিরিজের এলিমেন্টস আছে, একই না? মানে এ ব্লক। চিনতে পারছো আশা করি। তো এইখানে এর আগে একটা ভিডিওতে তোমরা অনেকেই বলছিলে যে এ ব্লকের এলিমেন্টসগুলো তোমাদের মনে রাখতে একটু প্রবলেম হয়। তো চলো ওই জায়গাটা একটু হালকা করে আলোচনা করে দিই, দেন এই কোশ্চেনটাতে আসছে। ঠিক আছে? তো এই ব্লকে আজকে মেনলি ল্যান্থোনাইটকে নিয়ে গল্প করবো। ঠিক আছে, নেক্সট কোনো একটা ক্লাসে হলে অ্যাক্টিনাইট বলে দেবো, নইলে সেশনটা শেষ হবে না। ঠিক আছে, আগে ল্যান্থোনাইট নিয়ে আলোচনা করছি। তো ল্যান্থোনাইট তো এলিমেন্টসে অনেকগুলো রয়েছে, তো এই এলিমেন্টসগুলোকে মনে রাখার জন্য একটা ব্যবস্থা তোমাদের জন্য শর্টকাট করেছি। ঠিক আছে, তো চলো দেখি সেই ব্যবস্থা তোমাদের কতটা সুইটেবল হচ্ছে, একবার দেখে নাও আগে। যদি ভালো লাগে অবশ্যই একটা কিন্তু লাইক দিতে হবে। দেখো, আগে নামগুলো ভালো করে পড়ে নাও, বাকিটা আমি এলিমেন্টসের সাথে ম্যাচ করিয়ে পরে বলছি। দেখো আমি লাইনটা কি বলেছি, যে সেরিয়াম, প্রীতি অ্যান্ড পম স্যাম। সেরিয়াম, ঠিক আছে, প্রথমে ল্যান্থানাম আছে। ল্যান্থানামটাকে আমি সাইডে রেখে দিচ্ছি, কারণ ল্যান্থানামটা তোমার এমনি মনে থাকবে। ঠিক আছে, ল্যান্থানামটাকে পরে বলছি, প্রথমে সেরিয়াম থেকে শুরু করছি। সেরিয়াম, প্রীতি, আগে সিকোয়েন্সটা মনে রাখার চেষ্টা করো। সেরিয়াম, প্রীতি অ্যান্ড পম স্যাম। দেখো সেরিয়াম মানেটা কি, সিই, ঠিক আছে, এটাকে আরেকটা নাম সেরিয়ামই বলি। তারপরে প্রীতি মানে PR, ফার্স্টে দুটো লেটার দেখো, আমি ইয়েলো কালার দিয়ে মার্ক করে দিয়েছি, PR মানে প্রোমিথিয়াম। নেক্সট অ্যান্ডের এটা বাদ যাবে, এনডি, ঠিক আছে, নিওবিয়াম, নিউডিমিয়াম। তারপরে PM মানে প্রোমিথিয়াম। তারপরে সেমেরিয়াম। মনে থাকবে? দেখো দেখো এখন 6টা এলিমেন্ট রেডি হয়ে গেল। তাহলে কি বললাম, আমার সাথে মুখে আওড়াও, আমার সাথে মুখে আওড়াও। দেখো কি বললাম, সেরিয়াম, প্রীতি অ্যান্ড পমস্যাম। রেডি? প্রথমে তো ল্যান্থানামটা হবেই, ল্যান্থানামের পর দেখো সেরিয়াম, প্রীতি অ্যান্ড পমস্যাম। দেখো 6টা রেডি হয়ে গেল। ক্লিয়ার? এবার কি হলো এদের, এটা গেল ইউরোপ গেল। কোথায় গেল? ইউরোপ গেল। ইউরোপ, দেখো যে ইউ, ঠিক আছে, ইউরোপের ফার্স্টে দুটো লেটার নিয়েছি, ইউরোপ গেল। গেল, GD এটা একটু বুঝে নিও, ঠিক আছে, মনে রাখার জন্য। ইউরোপ গেল। এবার
কেউ কোথায় ঘুরতে গেলে কি হবে, রেডি হয়ে যায়, তাই না? তো এখানে রেডিটাকে আমি একটু মজা করে মনে রাখার জন্য টেডি করে দিয়েছি, ঠিক আছে? কি হয়ে গেল দেখো, টেডি। টেডি মানে টি ফর টিবি, টার্বিয়াম, আর ডিওয়াই মানে ডিসপ্রোসিয়াম, টেডি। বোঝা গেল? হয়ে, হয়ে মানে HO মানে হলমিয়াম। দেখো এতটুকু ক্লিয়ার হলো। তাহলে কি লাইনটা কি দাঁড়ালো, সেমিরিয়াম, প্রীতি এবং মানে অ্যান্ড পম স্যাম, চারজনের নাম হয়ে গেল। এরা কোথায় গেল, ইউরোপ ঘুরতে গেল, ইউরোপ গেল টেডি হয়ে। ক্লিয়ার? দেখো তোমার অনেকটা এলিমেন্ট কিন্তু রেডি হয়ে গেল। নেক্সট সিকোয়েন্সে আসছি। আর 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 তুম মানে তোমাকে কথা বলা হচ্ছে, ঠিক আছে? আর তুম আব লুট যাও, ঠিক আছে? লুট যাও মানে লর্ড যাও, আমরা হিন্দিতে বলি তো যে তুমি এখন ফিরে যাও। এখন এই লর্ডটাকে জাস্ট লুট করে দিয়েছি, কারণ লাস্ট আছে লুটেশিয়াম, মনে রাখার জন্য, আর কিছুই না। আচ্ছা, এবার এইখানে আমাদের একটা কথা মনে রাখতে হবে যে ল্যান্থানাইট সিরিজটা বলছি, এদের একটা জেনারেল কনফিগারেশন আছে, সেটা একটু মনে রাখতে হবে। তো আমরা বলে থাকি নর্মালি যে n-2f, n-1d অ্যান্ড ns, হলো। n-2f এখানে কি হয়, এখানে বলা হয় 0 to 14, 0 to 14, হলো। n-1 কি হয়, 0 to 1, 1d, n-1d এর ক্ষেত্রে, আর ns এ হয় 2। এটা হচ্ছে ওর জেনারেল কনফিগারেশন, যেখানে এন এর ভ্যালু ল্যান্থানাইটের ক্ষেত্রে এন এর ভ্যালু কত হয়ে যাবে, 6 হয়ে যাবে। আর যদি এখানে অ্যাক্টিনাইট বলতাম তাহলে এন এর ভ্যালু কত হয়ে যেত, 7 হয়ে যেত। এই একটা ডিফারেন্স। তো আজকে আমরা ল্যান্থানাইট নিয়ে গল্প করবো, তো এন এর ভ্যালু আমরা 6 নিয়ে ভাববো, হলো। তাহলে আমরা কি এলিমেন্টসগুলোর একটা নিমোনিক্স দেখে নিলাম যে কি করে আমি মনে রাখতে পারি, প্লাস ওদের জেনারেল কনফিগারেশনটা দেখে নিলাম। এবার আসছি ইলেকট্রনিক কনফিগারেশন, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। আর এ ব্লকের এলিমেন্টসগুলো, ল্যান্থানাইট অ্যাক্টিনাইটের এলিমেন্টসগুলো ইলেকট্রনিক কনফিগারেশন একবার হলেও দেখে যেও, ঠিক আছে? হয়তো পেলেও পেয়ে যেতে পারো। আচ্ছা, নেক্সট দেখো, এবার আসছি ইলেকট্রনিক কনফিগারেশন, এক এক করে দেখবো, ঠিক আছে? তো ফার্স্টে কে এসছে, ফার্স্টে আমাদের এসছে হচ্ছে ল্যান্থানাম, তাই তো? ল্যান্থানামের পারমাণবিক সংখ্যা কত, 57। তো এর নিয়ারেস্ট নোবেল গ্যাস কে আছে, আমরা সবাই জানি জেনন। জেনন কত হয়, 54। এবার এখনই সিকোয়েন্সটা কি দেখলাম, 4f, 5d, 6s। আর আমি ধরে নিচ্ছি এগুলো তোমাদের জানা আছে, ওই কারণে একটু স্পিডে বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো তোমার কাছে এক্সট্রা কতগুলো হচ্ছে, তোমার 54 তো এখানে কভার হয়ে গেল, তার মানে 57 মাইনাস 54, তার মানে এক্সট্রা 3 ইলেকট্রন আছে। এবার এখানে একটা কথা মনে রাখবে যে এরপরে কাকে আগে ফিল আপ করবো। এই কনসেপ্টটা বোঝার জন্য তোমাকে কিন্তু ক্লাস 11-এর ওই ইলেকট্রনিক কনফিগারেশন ওই জায়গাটা দেখতে হবে, যে আবহাওয়া প্রিন্সিপাল, হুন্স রুল, ওই জায়গাটা দেখতে হবে, ঠিক আছে? ওখানে কি বলা ছিল খেয়াল করে দেখবে, আবহাওয়া প্রিন্সিপাল একটা জিনিস ছিল n+l রুলস। যদি কারোর মনে থাকে খুবই ভালো, কারোর না মনে থাকে একবার শুনে নাও, ঠিক আছে? কি বলা হয়েছিল, এখানে বলা হয়েছিল যে এটা হচ্ছে এনটা কি, এনটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, স্মল এলটা কি অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, তাই তো? তো আগে এদের সবার ক্ষেত্রে n+l রুলসটা আমরা আগে ক্যালকুলেট করবো। যেমন ধরো 4f এর জন্য, 4f এর জন্য কত হবে, n এর ভ্যালু, প্রিন্সিপাল ভ্যালু সামনে যে নাম্বারটা সেটাই হয়। আর এফ হলে আমরা কি বলেছিলাম, SPDF, এস হলে হয় এল এর ভ্যালু 0, পি হলে হয় 1, ডি হলে হয় 2, এফ হলে হয় 3, ঠিক আছে? এগুলো জানা জিনিস কিন্তু। তাহলে এল এর ভ্যালু কত হবে, এফ এর জন্য কত হবে, 3 হয়ে যাবে। ওভারঅল হচ্ছে 7। নেক্সট কি আছে, 5d, কত হবে বলো, 5 আর ডি এর জন্য আছে 2, 7 হয়ে যাচ্ছে। নেক্সট আছে 6s, 6 আছে আর এস এর জন্য হচ্ছে 0, তার মানে ওভারঅল 6 হয়েছে। তাহলে এখানে একটা কথা মনে রাখবে, এই যে n+l এর ভ্যালুটা আমরা বের করলাম, এর থ্রুতে আমরা কার এনার্জি কম কার এনার্জি বেশি সেটা ক্যালকুলেট করি, মনে থাকবে? তো খেয়াল করে দেখো, এখানে 6s এর ভ্যালু কম আছে, তাহলে 6s এর এনার্জি কিন্তু কম। আর এখানে আবহাওয়া প্রিন্সিপালে কি বলা হয়েছিল, যে যার সর্বনিম্ন শক্তিগুলো ফিল আপ হবে, দেন সর্বনিম্ন শক্তি স্তরগুলো ফিল আপ হবে, দেন সর্বোচ্চ শক্তি স্তরগুলো ফিল আপ হবে, এই কথাটা বলা হয়েছিল। তাহলে অ্যাটলিস্ট তুমি এতটুকু কনফার্ম যে 6s কে তোমাকে আগে ফিল আপ করতে হবে, তার মানে 6s, এস ম্যাক্সিমাম দুটো দিয়ে দাও। তাহলে এক্সট্রা তোমার কাছে আর কটা বেঁচে আছে, আর একটা ইলেকট্রন বেঁচে আছে। এবার এই একটা ইলেকট্রন তুমি দেবে কাকে, ঠিক আছে? এইখানেই সে আলাদা আরেকটা কনসেপ্ট ছিল, যে দেখো দুই ক্ষেত্রে কি আছে, সেম সেম ভ্যালু আছে, তাহলে কি করব? তো নর্মালি বলা হয় যদি n+l এর ভ্যালু সমান হয়ে যায়, সমান হয়, ঠিক আছে, তবে বলা হয় যে যার n এর ভ্যালু কম তাকে ইলেকট্রন দেব আগে। এটা ছিল জেনারেল ট্রেন্ড, জেনারেল কনসেপ্টটা। সাধারণত বলা হয় মানে ল্যান্থানাইট বাদে আরো যারা এলিমেন্টস আছে, বাকি যারা এলিমেন্টস আছে তাদের ক্ষেত্রে বলা হয় যে মানে এ ব্লক এলিমেন্টস বাদে বাকি যারা আছে তাদের ক্ষেত্রে বলা হয় n+l এর যদি ভ্যালু দুটোই সমান চলে আসে, তাহলে n এর ভ্যালু যার কম মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু যার কম তাকে আগে ফিল আপ করতে হবে। সাপোজ ধরো এখানে 4f আর 5d আছে, ল্যান্থানাইট না, ধরো অন্য কোনো এলিমেন্টসের ক্ষেত্রে 4f আর 5d এসছে, তাহলে তুমি কাকে আগে ফিল আপ করতে, অবভিয়াসলি n এর ভ্যালু 4 এ কম আছে, তার মানে 4f কে আমি কিন্তু আগে ফিল আপ করতাম অন্য এলিমেন্টস হলে। কিন্তু এইখানে ল্যান্থানাইটের ক্ষেত্রে বলা হয় এই রিভার্স কনসেপ্টটা হয়, মানে এর উল্টো গল্পটা, অর্থাৎ n এর ভ্যালু যার কম না, n এর ভ্যালু যার বেশি, ঠিক আছে, n এর ভ্যালু যার বেশি তাকে আগে ফিল আপ করবো। তাহলে ইলেকট্রনটা কাকে আগে দিতে হবে বলো,
এখানে ইলেকট্রনটা তাহলে কাকে আগে দেবো, 5D কে আগে দেবো। তাহলে এখানে তুমি ফিল আপ করে দাও সুন্দর করে, এক্সট্রা তো আর একটা ইলেকট্রন বেঁচে আছে, তাহলে 5D 1 4F 0। নেক্সট যাচ্ছি, নেক্সট তাহলে ল্যান্থানাইটের পর কি আছে, এখনই আমরা সিকোয়েন্সটা বললাম, ল্যান্থানাম সেরিয়াম, সিই সেরিয়াম, সেরিয়ামের কত 58, ঠিক আছে 58 কি হবে, জেনন তো অবশ্যই হবে, তারপরে একই রকম সিকোয়েন্স 4F 5D 6S, ঠিক আছে। তাহলে কি হবে, লাস্টে দুটো দিয়ে দাও, তাহলে এক্সট্রা এখন কটা ইলেকট্রন বেঁচে আছে দেখো, এক্সট্রা দেখো এখন দুটো ইলেকট্রন বেঁচে আছে, তাহলে কি করতে হবে, এই ক্ষেত্রে কিন্তু দুজনকে একটা একটা করে দিয়ে দিতে হবে, এটা একটু মনে রাখবে, কিন্তু একবার জাস্ট দেখে নাও, দেখবে মনে থেকে যাবে, ঠিক আছে। আচ্ছা ল্যান্থানাম চলে, সেরিয়াম চলে গেল, এবার কি আসবে, সেরিয়াম অ্যান্ড প্রীতি, প্রীতি মানে PR 59, একই রকম ভাবে জেনন 4F 5D 6S, তাহলে ফিল আপ করো 6S দুটো, এক্সট্রা কটা ইলেকট্রন দেখো, তিনটা ইলেকট্রন আছে। এইবার কি করতে হবে, এইবার একটু সাবধান হয়ে যাবে, এইবার আর 5D কে দেবো না, এবার 4F এ ট্রান্সফার করে দিতে হবে। কেন, তার কারণটা এখানে এইভাবে বলা হয় যে 4F যতক্ষণ না ফুলফিল বা হাফ ফিল্ড হচ্ছে ততক্ষণ 4F নিয়ে নেবে সব ইলেকট্রনগুলো, তারপরে 5D যাবে। বোঝা গেল ব্যাপারটা। এবার আসবে অ্যান্ডে কি আসবে কত, তোমার 60, তাই তো, হয়ে যাবে এখানে জেনন 4F 5D, আচ্ছা এখানে 4 হয়ে যাচ্ছে 6S 2, এক্সট্রা কটা ইলেকট্রন আছে দেখো, চারটে ইলেকট্রন, তাহলে কাকে দিতে হবে, চোখ বন্ধ করার কিছু ভাবার দরকার নেই, 4F কে দেবো, হয়েছে, একদম ইজি আছে। 5D কিন্তু 0 হচ্ছে, ঠিক আছে। নেক্সট কি হবে, অ্যান্ড পম স্যাম আসবে এবার, পম, পমের এখানে কত 61, একই রকম ভাবে জেনন 4F 5D 2 হয়ে গেল, এক্সট্রা কটা ইলেকট্রন, পাঁচটা, কাকে দিতে হবে, F কে, ক্লিয়ার হলো। 4D কত হবে 0, পম অ্যান্ড স্যাম SM 62 কত হবে বলো, জেনন, আমি একবারে লিখে দিচ্ছি, এখানে 2, তাহলে এক্সট্রা কটা হয়েছে, 6টা ইলেকট্রন, তাহলে 4F এর এখানে 6 হবে, এখানে 0 হয়ে যাবে, দেখো বুঝতে পারলে ব্যাপারটা। আচ্ছা নেক্সট চলে যাচ্ছি, কি হবে বলো, ইউরোপ গেল ওরা, তাই না, ইউ, তাহলে এটা হয়ে যাবে তোমার 63 হলে কি হবে, আবার সেই জেনন আসবে 4F 5D 6S এর দুটো এক্সট্রা, এবার এক্সট্রা কটা থাকলো, এবার 7টা থাকলো, তাই না, এটা 0, আগেরটা কটা কটা ছিল দেখো, আগেরটা 6টা অবধি ছিল, তাই না, এবার এক্সট্রা 7টা ইলেকট্রন থেকে গেল, কাকে দিলাম, 4F কে দিলাম, হ্যাঁ ইউরোপ গেল, গেল বলে তো জিডি, তাই তো 64, তাহলে এখানটায় আমাদের জেনন হয়ে যাবে 4F 5D 6S, এবার 6S কে দুটো দিয়ে দিতে হবে, এবার এক্সট্রা কটা ইলেকট্রন আছে দেখো, 8টা ইলেকট্রন আছে, তাই না। এবার কি করতে হবে, এখানেই মজার বিষয়টা, এখানে তাহলে 7টা দেখো এর হাফ ফিল্ড হয়ে গেল, আর এখানে 8টা দেবো না কিন্তু, এক্সট্রা কাকে দিয়ে দেবো, এই 5D-তে একটা এক্সট্রা, দেখো বুঝলে কি বুঝলে না, মানে হাফ ফিল্ড হলেই ওর পাশে হিসাবে শিফট করবো, কারণ হাফ ফিল্ড তো মোর স্টেবল, ফুল ফিল্ড হাফ ফিল্ড এটা মোর স্টেবল। আচ্ছা নেক্সট কি হবে, এবার গেল হলো, এবার টেডি, রেডি হয়ে বলতাম তো টেডি বলবো, এখানে 65, কি হবে জেনন 4F 5D 6S 2 হয়ে গেল, এক্সট্রা কটা ইলেকট্রন হবে এখন, 9টা। এবার দেখো আর কিন্তু 5D-তে শিফট হবে না, ছিল, এবার যতক্ষণ ফুল ফিল হচ্ছে ততক্ষণ কিন্তু এ আবার নিতে থাকবে, কনসেপ্টটা বোঝা গেল। আচ্ছা বেশ, এই হয়ে গেল, এবার টেডি হয়ে, হয়ে বলে তো, আচ্ছা আচ্ছা, এখানে টারবিয়াম টিবি হবে, তাই তো, এবার ডিওয়াই ডিসপ্রোসিয়াম 66, কি হবে, একই রকম ভাবে জেনন, আমি এখানে এবার কি এক্সট্রা 10টা ইলেকট্রন হবে, 6S 2 করে দিই যদি, এক্সট্রা 10টা, তার মানে এখানে 10 হবে, এখানে 0 হবে, বোঝা যাচ্ছে। ডিসপ্রোসিয়াম টেডি হয়ে, অলমিয়াম আসবে এবার, অলমিয়াম কত 67, তাহলে একই রকম ভাবে জেনন, এবার 11 হয়ে যাবে এখানে, 0, এখানে 6S 2 হবে, দেখো বুঝতে পারছো তো। আচ্ছা এবার আমি উপর থেকে একটু মুছে দিচ্ছি, তো আশা করি তোমাদের লেখা হয়ে গেছে, হয়ে গেল, এরপরে বাকি কি আছে, আর, আর, আর বলে তো আরবিএম 68, তাই তো, এখানে কি হবে বলো, আবার একই রকম ভাবে জেনন 4F 5D 6S দুটো এখানে, এবার এক্সট্রা কটা বাকি আছে, তা তোমার 12টা বাকি আছে, 12টা দিয়ে দাও, এখানে 0 করে দাও, আর তুম আব লট যাও, তাই তো, তুম আব লুট যাও, তুম TM কত হবে 69, একই রকম ভাবে জেনন বলে দিচ্ছি, এখানে কত হবে, এখানে 2 হয়ে যাবে, এখানে 13 হয়ে যাবে, 0, বোঝাচ্ছে। তুম আব YB, তাহলে এটা কি হবে তোমার 70, একই রকম ভাবে জেনন, এখানে 2, এখানে দেখো এবার 14 হয়ে গেল, এখানে 0, বোঝা যাচ্ছে। আর লুট যাও মানে লুটেশিয়াম 71, কি হবে এটা, জেনন, এবার খেয়াল করে দেখো এখানে দুটো দেওয়ার পর এখানে তোমার কাছে এখন এক্সট্রা 15টা ইলেকট্রন হচ্ছে, তাই কি না, এবার 15টা হলে কি হবে, ফুলফিল্ড হয়ে যাচ্ছে, বুঝতে পারছো ব্যাপারটা, তার মানে এখানে তোমাকে 14টা দিলে ফুলফিল হচ্ছে, এক্সট্রা ইলেকট্রন 5D-তে দিয়ে দিতে হবে, ব্যাস, এই হচ্ছে আমার ওভারঅল গল্প। তাহলে এটা কি দাঁড়াচ্ছে, আমি যদি লিখতে চাই 4F 14 5D 1 অ্যান্ড 6S, এটা হচ্ছে আমাদের লুটেশিয়ামের লাস্ট ইলেকট্রনিক
কনফিগারেশন। দেখো বুঝলে কি বুঝলে না, এই হচ্ছে ওভারঅল আমাদের ল্যান্থানাইট সিরিজের এলিমেন্টস কারা কারা আছে, ওদের অ্যাটমিক নাম্বার উইথ ওদের ইলেকট্রনিক কনফিগারেশন। ক্লিয়ার হয়েছে? এবার আসছি আমাদের মেইন কোশ্চেনে। কোশ্চেনটা দেখে ফেলো। তো কোশ্চেনটা কি বলা ছিল, এখানে তোমাকে চারটে এলিমেন্টস দেওয়া আছে, এদের মধ্যে কার ইলেকট্রনিক কনফিগারেশনে 4f6 আছে। দেখো এরা সবাই কি ক্যাটায়নিক ফর্মেটে আছে, তাই না? এবার আমি যদি এদেরকে একটু রিঅ্যারেঞ্জ করি, সবার ফার্স্টে কি আসবে দেখো, সেমিডিয়াম। এখনই আমরা পড়লাম সেমিডিয়াম কত হয় 62, তারপরে জিডি গ্যাডোলিনিয়াম, গ্যাডোলিয়ামে কত হবে 64, আর টারবিয়াম টিবি এটা কত হবে 65 হলো। এদের জেনারেল কনফিগারেশনটা যদি আমি লিখতে চাই, এখনই তোমরা লিখলে, তাহলে লিখে নিতে পারো জেনন, এখানে হবে 4f 5d 6s, এখানে দুটো, এখানে এক্সট্রা 6টা ইলেকট্রনিক ইফ দিতে হবে যতক্ষণ না হাফ ফিল্ড হচ্ছে। গ্যাডিলোনিয়ামে কি হবে, জেনন 4f 5d 6s দুটো, এখানে তোমার এক্সট্রা 7টা ইলেকট্রন একে দিতে হবে, আর এখানে একটা দিয়ে দিতে হবে, যেহেতু হাফ ফিল্ডের উপরে উঠে যাচ্ছে, তাই তো? আচ্ছা, আর টারবিয়ামে কি দিতে হবে, এখানে জেনন 4f 5d 6s, এখানে দুটো ইলেকট্রন দিতে হবে, আর এখানে 9টা ইলেকট্রন এক্সট্রা বেঁচে আছে। এই তো হচ্ছে আমার পুরো গল্পটা। এবার তোমার কি দেওয়া আছে দেখো, প্রথমে আছে GD+3, GD+3 তে দিতে হবে। তো +3 মানে এটা কি, 3টে ইলেকট্রন ছাড়তে হবে, GD+3 মানে 3টে ইলেকট্রন ছাড়বে। এবার ছাড়বে কোত্থেকে, এই কথাটা একটু মনে রাখবে, যে সবসময় এই শেষের দুটো থেকে ছাড়বে, ঠিক আছে? এইভাবে ভাববে, শেষের দুটো থেকে ছাড়বে। এবার ধরে নাও কোনো ক্ষেত্রে ডি নেই, তাহলে তখন তোমাকে 4f থেকে বের করতে হবে, ব্যাপারটা মনে থাকবে। আচ্ছা, তো আমার GD+3 মানে 3টে ইলেকট্রন ছাড়তে হবে, তাহলে ওভারঅল GD+3 ক্ষেত্রে কনফিগারেশনটা কি দাঁড়াচ্ছে, জেনন আর 4f7 হলো। তো তোমাকে তো 4f6 বলেছে, তার মানে এটা তো হবে না। নেক্সট কে আছে, SM3+, SM+3, তার মানে সেমিডিয়াম থেকে 3টে, তাহলে সেমিডিয়ামের এখানে কি আছে, 6s এ দুটো আছে, ডিতে তো একটাও নেই, তার মানে 4f থেকে একটা বের করতে হবে। তো ওভারঅল কি দাঁড়াবে, 4f5 হয়ে যাবে, বোঝা যাচ্ছে? আর 5d0 6s0 হয়ে হবে, আমি আর লিখছি না ওটা। তাহলে এটাও তো হচ্ছে না, কারণ তোমাকে 4f6 করতে হবে। আচ্ছা, নেক্সট সেমিডিয়াম +2 আছে, এটা করলে কি হবে বলো, +2 মানে দুটো ইলেকট্রন, তার মানে জাস্ট 6s থেকে দুটো ইলেকট্রন রিলিজ হবে। আচ্ছা, তাহলে তো এটা হয়ে যাচ্ছে নাকি, 4f6, 5d0ই হবে 6s0ই হবে, তাহলে এটা হয়ে যাচ্ছে, তার মানে এটা হয়ে যাবে তোমার কিন্তু কারেক্ট অ্যান্সার। দেখো সেমিডিয়াম হয়ে যাবে তোমার, সেমিডিয়াম +2 হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। দেখো বুঝলে কি বুঝলে না? টারবিয়ামটা আছে Tb+3, এটা যদি তোমরা করতে চাও, তার মানে 3টা ইলেকট্রন তোমার বের করতে হবে, এটা যদি লাস্ট বলেই দিই, 3টে ইলেকট্রন, তার মানে এখান থেকে দুটো একটা বেরিয়ে যাচ্ছে, আর এখান থেকে একটা বের হবে, তার মানে এখানে কি 8 হয়ে যাবে, তো 0 0, তাই তো? 4f8 হয়ে যাচ্ছে, 4f6 বলেছে, বোঝা গেল ব্যাপারটা? চলো কোশ্চেন নাম্বার 3 দেখো কি বলেছে, খুব সুন্দর কোশ্চেন, সুন্দর সুন্দর কোশ্চেন আছে কিন্তু কনসেপচুয়াল। দেখো কি বলেছে, যে টলুইন, ঠিক আছে, মিশ্র অ্যাসিডের সঙ্গে 25°C টলুইনের বিক্রিয়ায় তৈরি হয়। টলুইন রিঅ্যাক্টস উইথ মিক্সড অ্যাসিড অ্যাট 25°C টু প্রডিউস। তার মানে ফার্স্টে তোমাকে টলুইন জানতে হবে। টলুইনের স্ট্রাকচার কেমন, আমি দেখি টেলিগ্রামে কিছু স্ট্রাকচার্স, ইম্পর্টেন্ট স্ট্রাকচার্সগুলো একটা লিস্ট বানিয়ে দিয়ে দেবো, ঠিক আছে, তোমরা একবার জাস্ট দেখে নিও। এবার এখানে কি বলেছে, মিক্সড অ্যাসিড। দেখো মিক্সড অ্যাসিড মানে কি হতে পারে, আমরা নর্মালি জানি HNO3 আর একটা H2SO4, মানে দুটো মিক্সড অ্যাসিড হতে হবে, ঠিক আছে? তো এখানে টলুইনের সাথে যদি এদেরকে আমি মিক্সড করে বিক্রিয়া করাই, তাহলে কি হবে, তো এটা একটু মনে রাখার জিনিস আছে, যে এই দুটোকে যখন একসাথে দেওয়া হয়, এটা কি দেয় তোমাকে NO2+, এটা একটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, সবাই জানি আমরা, তাই না? এটা তোমাকে কি দেয়, একটা ইলেকট্রোফাইল জেনারেট করে NO2+, এবার এটা তোমাকে টলুইনে অ্যাড করতে হবে। এবার অ্যাডটা হবে কোথায়, এটা একটা ইম্পর্টেন্ট কথা। তো আমরা এই ধরনের জিনিসগুলো কোথায় পড়ে থাকি নর্মালি, খেয়াল করে দেখো, আমরা হ্যালোঅ্যালকেন হ্যালোঅ্যালিনসেও করেছি শেষের দিকে, অথবা অ্যালকোহল ফেনলেরও শেষের দিকে, অ্যালডিহাইড কিটোনেরও শেষের দিকে আছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, ঠিক আছে? 12 কথা বলছি। তো এইখানে কি করতে হয়, যে রিং এর সাথে যে গ্রুপটা অ্যাড আছে, তার রেসপেক্টে তোমাকে অ্যান্সারটা বলতে হয়। ই ই ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, আর একটা হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং EWG, ঠিক আছে? যদি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হয়, তাহলে কিন্তু সেটাকে আমরা বলি অর্থো প্যারা ওরিয়েন্টিং, ঠিক আছে? আর ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হলে সেটাকে আমরা বলি মেটা ওরিয়েন্টিং, বুঝা গেল? মেটা পজিশনে তোমাকে ওই ইলেকট্রোফাইলটা অ্যাড করতে হবে। তো এইখানে দেখো CH3 আছে, CH3 কি ধরনের, CH3 আমরা জানি, CH3 হচ্ছে প্লাস আই এফেক্ট দেখায়, তার মানে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, তার মানে এটা কি বানাবে, অর্থো প্যারা ওরিয়েন্টিং গ্রুপ হবে। তার মানে তোমার দুটো প্রোডাক্ট হবে, একটা অর্থোতে একটা প্যারাতে। তো আমি যদি ছবিটা আঁকাই, একটা হচ্ছে তোমার এই হচ্ছে এর রেসপেক্টে, এটাকে আমরা কি বলি, অর্থ পজিশন, এখানে তাহলে একটা NO2 অ্যাড হবে, আর একটা যদি আমি আঁকাই এখানে CH3 ওর প্যারা পজিশন, এটা অর্থ, এটাকে বলা হয় মেটা, এটা হচ্ছে প্যারা, তাহলে এই পজিশনে একটা NO2। তাহলে অপশনটা কি আছে দেখো একবার, তো খেয়াল করে দেখো, সি নাম্বার অপশনটা তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, বুঝতে পারছো? তো কি বলেছে, ধাতব পরিবাহী এবং অর্ধ পরিবাহী
আলাদাভাবে উত্তপ্ত করা হলো, পরিবাহিতার কিরূপ পরিবর্তন হবে? খুব ভালো কোশ্চেন। দেখো এখানে একটা কথা বলা হয় যে ধাতব পরিবাহী, যদি আমি বলি মানে তার একটা ধরে নাও, ঠিক আছে, মেটালিক ওয়্যার, তো সেখানে মেটালিক ওয়্যারে কি থাকে, মেটালগুলো থাকে, তাই কি না? ধরে নাও লোহা আছে, যেসব লোহার অণুগুলো এখানে চুপচাপ বসে আছে, পরমাণুগুলো, বুঝা গেল? এবার কোনো একটা ফ্রি ইলেকট্রনস, এখানে কেউ নেই, ধরো ওকে বাধা দেওয়ার কেউ নেই, ও ফ্রিলি মুভ করছে, ঠিক আছে? এবার যখন তুমি এটাকে হিট দিচ্ছ, যখন এটাকে তুমি হিট দিচ্ছ তারটাকে, তাহলে কি হবে, এদের অণুগুলো কি আর চুপচাপ বসে থাকবে? ওরা তো লাফালাফি করবে, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় মুভমেন্ট করবে, তাই না? খেয়াল করে দেখো ক্লাসগুলো তোমরা ডিফেক্টসগুলো পড়েছো, মনে আছে? ফ্র্যাঙ্কেল ডিফেক্ট, শর্টকি ডিফেক্ট, পজিশনাল ডিফেক্ট, পয়েন্ট ডিফেক্ট, ওই জিনিসগুলো, ব্যাপারটা একটু ভেবে দেখো। তাহলে কি হবে, এখানকার যে অণুগুলো বা পরমাণুগুলো যাই বলি না কেন, এটা কি করবে, নিজের জায়গায় থাকবে? থাকবে না, এটাও তো মুভমেন্ট করবে। তো সেক্ষেত্রে কিন্তু যে ইলেকট্রনটা অ্যাকচুয়ালি পাস হচ্ছিল, ঠিক আছে, যেটা ভালো কন্ডাক্ট করছিল, এটা কি আর সেই তত ভালো করতে পারবে? নিশ্চয়ই পারবে না। তো সেই কারণে বলা হয় যে মেটালের ক্ষেত্রে, ঠিক আছে, মেটালিক কন্ডাক্টর কি হয়, যদি হিট দেই তাহলে সেটা কমে যায়, ঠিক আছে? কি বললাম, মেটালিক কন্ডাক্টর হিট দেওয়া হয়, হিট দিলে কমবে, হলো। এবার আরেকটা কি আছে তোমার, সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর কি জিনিস, আশা করি এটা তো আমরা জানি, ব্যান্ড থিওরি বা পটিতত্ত্ব, তোমার যদি একটু হালকা মনে থাকে, তাই না? একটা হয় ভ্যালেন্স ব্যান্ড, আর একটাকে বলা হয় কন্ডাকশন ব্যান্ড, মনে পড়ছে? তাই আমি নিচেরটা কি বলি, ভ্যালেন্স ব্যান্ড, ব্যান্ড, আর উপরটাকে কি বলি, কন্ডাকশন ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড, হলো। এবার কি হয়, এদের মধ্যে কি হয়, সেমি কন্ডাক্টরের ক্ষেত্রে এদের মধ্যে এনার্জি গ্যাপটা বা ডিফারেন্সটা কি হয়, অনেকটা ছোট থাকে। এবার তুমি যদি এখানে হিট দাও, যদি এখানে হিট দাও, তাহলে কি হবে, এরা খুব সহজেই এখানে ট্রান্সফার হয়ে যেতে পারে ভ্যালেন্স থেকে কন্ডাকশনে, ফলে এদের কি হবে, কন্ডাক্টিভিটি কি হবে, বাড়বে। এখানে বলা হয় যে ফর ফর সেমি কন্ডাক্টর, সেমি কন্ডাক্টর যদি হিট দেই, হিট বাড়ালে, ঠিক আছে, কি হবে, কন্ডাক্টিভিটি বাড়বে। দেখো মনে থাকবে। তাহলে কোথায় হচ্ছে দেখো, তাহলে একটা কমছে একটা বাড়ছে, তো কোন অপশনটা কারেক্ট হয়ে যাবে, কমছে বাড়ছে, কমছে বাড়ছে, তাহলে ডি নাম্বার অপশনটা এখানে কারেক্ট হয়ে যাচ্ছে। মারাত্মক কোশ্চেন, খুবই ভালো, অর্গানিকের যে কোশ্চেনগুলো আছে স্পেশালি কিন্তু খুব ভালো, ঠিক আছে, ডাব্লিউবিজিএ কিন্তু অর্গানিকের কোশ্চেনটা খুব ভালো করে। আচ্ছা, দেখো এখানে কি বলেছে যে দ্য কম্পাউন্ডস এ অ্যান্ড বি আর রেসপেক্টিভলি, তোমাকে এ আর বি কে আইডেন্টিফাই করতে হবে। তো ফার্স্টে যে জিনিসটা দেওয়া আছে এটা দেখে চিনতে পারছো আশা করি, যে বেঞ্জিন, বেঞ্জিনের তিনটে পজিশনে, ঠিক আছে, তিনটে মিথাইল গ্রুপ আছে, মানে CH3 গ্রুপ আছে, তাই তো? এবার তুমি খুব ভালো করে দেখো এইখানে রিএজেন্টটা কে আছে। দেখো রিয়াকশনে মেইনলি কিন্তু রিএজেন্টটা দেখে তুমি ম্যাক্সিমাম আইডেন্টিফাই করে নিতে পারবে যেখানে অ্যাকচুয়ালি হবেটা কি। রিএজেন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো কি আছে, Br2 আছে আর CCl4 আছে, ঠিক আছে, আমি এখানে একটু লিখে নিচ্ছি, Br2 আর একটা আছে CCl4। তো দেখো Br2 আমরা, Br2 বা ক্লোরিন, Cl2, এগুলো আমরা কোথায় দেখেছি, এর আগে আমরা যখন হ্যালো অ্যালকেন হ্যালোআইডিস করেছি, খেয়াল করে দেখো সেখানে এই ধরনের জিনিসগুলো থাকতো, কিন্তু ওখানে একটা স্পেশাল জিনিস থাকতো, সেটা হচ্ছে এইচ নিউ। যদি এইচ নিউ থাকতো, Br2 থাকতো, তাহলে কিন্তু ওটা ফ্রি রেডিকাল সাবস্টিটিউশনের থ্রুতে আমরা কাজ করতাম, মনে পড়ছে? খেয়াল করে দেখো হ্যালো অ্যালকেন হ্যালোআইডিসের প্রিপারেশন, ফার্স্ট প্রিপারেশন যেটা ছিল, CH4 প্লাস Cl2 দিয়ে CH4Cl হতো, CH3Cl হতো, তাই না? একটা হাইড্রোজেন রিলিজ হয়ে যেত, খেয়াল করে দেখো সেটা কিন্তু ওখানে এইচ নিউ থাকতে হবে বা হাই টেম্পারেচার থাকতে হবে, কিন্তু এখানে কিন্তু সেই ব্যাপারটা নেই। তার মানে এটা কি হতে পারে, এখানে সেই অ্যাডিশন রিয়াকশন হবে, মানে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন কি বলে থাকি আমরা, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, ঠিক আছে? তাহলে এখানে ব্রোমিনটা অ্যাকচুয়ালি কি হবে, তোমার Br প্লাস সাপ্লাই করবে, একটা ইলেকট্রোফাইল সাপ্লাই করবে, এটা হচ্ছে আমাদের কাছে ইলেকট্রোফাইল থাকবে। এবার এইখানে CL4 আছে, এবার এর রেসপেক্টে তোমাকে অ্যান্সারটা ভাবতে হবে। এর আগের বার কি ছিল, এই গ্রুপের রেসপেক্টে ভাবছিলাম, তাই না, যে অর্থ প্যারা হবে না, মেটা হবে না, কি হবে, তাই তো? এবার এখানে এই যে সলভেন্ট এক্সট্রা দেখো দেওয়া আছে, এই সলভেন্টের এক্সট্রা, সলভেন্ট কত রকমের হতে পারে, একটা হয় পোলার সলভেন্ট, একটা হয় নন পোলার, তাই কি না? মনে রাখবে যদি পোলার সলভেন্ট হয়, ঠিক আছে, যদি পোলার সলভেন্ট হয়, তাহলে যদি এটা পোলার সলভেন্ট হতো কথার কথা, তাহলে কিন্তু রিংয়ের তিনটে পজিশনেই একসাথে তোমার প্রোডাক্টটা অ্যাড হতো। ধরে নাও এখানে একটা ব্রোমিন অ্যাড করতাম, এখানে একটা ব্রোমিন অ্যাড, ঠিক আছে, অথবা তুমি অর্থ পজিশনে এখানটায় এখানে অ্যাড করতে বা এখানে, তিনটে পজিশনে, একটা রিং এর মধ্যে তিনটে পজিশনে অ্যাড হয়। নর্মালি বলে থাকি আমরা যে অর্থ, মেটা না করে প্যারা, আবার অর্থতে, ঠিক আছে, এটা যদি আমার অর্থ হয়, এটা আমাদের প্যারা হয়, এটা আরেকটা অর্থ, মানে মিলিয়ে তিনটে পজিশনে তোমাকে একসাথে অ্যাড করতে হবে, কখন, যদি পোলার সলভেন্ট দেওয়া থাকে। আর যদি নন পোলার থাকে,
তাহলে যে কোনো একটাতে করতে হবে, হয় অর্থতে না হলে প্যারাতে, মানে দুটো আলাদা প্রোডাক্ট হবে, এক্ষেত্রে দুটো কিন্তু আলাদা প্রোডাক্ট হবে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে কি দেওয়া আছে দেখো, CCl4, এটা কি ধরনের, এটা হচ্ছে নন পোলার সলভেন্ট। খেয়াল করে দেখো, আমরা পড়েছিলাম ডাইপোল মোমেন্টে, আমি কি বলেছিলাম, যদি পলিঅ্যাটমিক হয় তাহলে কি হবে, যদি সেম এলিমেন্ট হয়, সবগুলো যদি সেম এলিমেন্ট হয়, সেক্ষেত্রে তোমাকে আমরা নন পোলার বলতে পারি তাকে, তাই না। তুমি যদি খুব বেশি করলে এরকম স্ট্রাকচারটা আঁকে নিতে পারো, তার রেসপেক্টেও ভাবতে পারো যে ওভারঅল টানছে এই, এটা তিনজন মিলে ওভারঅল নিচের দিকে টানছে, ওভারঅল কি হচ্ছে, মিউটা ক্যান্সেল আউট হচ্ছে, মানে 0, তার মানে এটা কি নন পোলার, বোঝা যাচ্ছে, নন পোলার। আমি নাহলে কেমিক্যাল বন্ডিং এর লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা সেই 70 মিনিটের মধ্যে পুরো কেমিক্যাল বন্ডিংটা আমি ডিসকাস করে দিয়েছি, মেন মেন জায়গাগুলো কভার করেছি, তোমরা নাহলে দেখে নিও একবার, হয়তো তোমাদের পরবর্তী এক্সামের জন্য খুব হেল্প হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা বুঝতেই পারছো নন পোলার। তো নন পোলার হলে কি বললাম এখনই, যে দুটো আলাদা প্রোডাক্ট হবে, একবার অর্থতে একবার প্যারাতে, এই হলো। তাহলে যেহেতু এটা CCl4 আছে, আবার তিনটে পজিশন দেখো ব্লক হয়ে আছে, এমই 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 ব্লক হয়ে আছে। এবার আমরা কি বললাম, হয় অর্থতে হতে পারে আর না হলে প্যারাতে হতে পারে। তো এখানে তো এটা অর্থ, মেটা, প্যারা তিনটে ব্লক হয়ে আছে, তাহলে আমরা এটাকে অ্যাকচুয়ালি ধরে নিচ্ছি অর্থ, ঠিক আছে। তো এখানে আমি জাস্ট ডিরেক্টলি ব্রোমিনটা অ্যাড করে দিই, বোঝা গেল। আচ্ছা, আর প্যারাটা দিচ্ছি না, এটা যদি অর্থ হয় মেটা প্যারা এখানে একটা হতো, যাই হোক আমি জাস্ট অর্থটাই আঁকাচ্ছি, একটাই আঁকাচ্ছি। নেক্সট কি দেওয়া আছে দেখো, নেক্সট খুব ইম্পর্টেন্ট জিনিস দেওয়া আছে, এক্সট্রা স্লাইড নিতে হবে। দেখো আমাদের তাহলে তৈরি হলো যেটা, সেটা হচ্ছে এইটা, মানে বিআর হলো, মিথাইল আছে, মিথাইল আছে, মিথাইল আছে, ঠিক আছে। এবার নেক্সট তোমার কি দেওয়া আছে দেখো, এমজি ড্রাই ইথার, ড্রাই আইস, তাই তো। দেখো ফার্স্টে দেওয়া আছে এমজি, নেক্সট দেওয়া আছে ড্রাই আইস, ড্রাই আইস, তার নিচে কি দেওয়া আছে, তার নিচে দেওয়া আছে H3O+, H3O+, হয়েছে। তো এই হচ্ছে আমার ওভারঅল রিএজেন্টগুলো দেওয়া আছে। কাজ করতে হবে ফার্স্টে, দেখো আমি একটা কথা যখন শিখিয়েছিলাম যে এমজি আর কোথাও হ্যালোজেন দেখলে, ব্রোমিন, ক্লোরিন, আয়োডিন দেখলে কি হবে, চোখ বন্ধ করে ওটা গ্রিগনার তৈরি করতে হবে। একটা কাজই করতে হবে, সেটা কি, যে যা আছে রেখে দিতে হবে, খালি ওখানে MgBr বানিয়ে দিতে হবে, হলো, ক্লিয়ার হয়েছে। নেক্সট কি আছে, ড্রাই আইস। ড্রাই আইস কাকে বলি আমরা, শুষ্ক বরফ, কার্বন ডাই অক্সাইডকে, সলিড কার্বন ডাই অক্সাইডকে, একই না। এবার খেয়াল করে দেখো এই জিনিসটা কি আছে, গ্রিগনার, গ্রিগনার ভাঙে কি করে, RMgX, আমরা বলি এটা ভাঙে কি করে, এটাও শিখিয়েছিলাম, যে এটা একমাত্র যেটা R- আর MgX+ ভাঙে, তাই তো। তার মানে এই পোর্শনটা আমার কি হবে, এইভাবে ভাঙতে হবে, তার মানে এই পোর্শনটা আমার পুরোটা কি হচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে, ঠিক আছে, আর এটা আমার প্লাস হচ্ছে। এবার ভালো করে বুঝবে, এই মাইনাসটা গিয়ে এই কার্বন সেন্টারে অ্যাটাক করবে, আর এখান থেকে যে কোনো একদিকের ডাবল বন্ড ভেঙে যাবে, মনে থাকবে। তাহলে কিন্তু মেকানিজমটা আমি দেখিয়ে দিচ্ছি একবারে, ওভারঅল আমার কি দাঁড়াচ্ছে, এই 1 2 3, এবার এইখানে হচ্ছে আমার বন্ড দিয়ে কার্বন, একটা ডাবল বন্ড ও, আর একদিকের বন্ড গেছে ভেঙে, হয়েছে। আর লাস্টে তোমার কি দেওয়া আছে দেখো, H3O+, হাইড্রোলিসিস, এটা করলে কি হবে, তোমার যে O- আছে সেটা আমাদের OH হয়ে যাবে, হয়েছে। দেখো ওভারঅল তাহলে কনসেপ্টটা কি হলো, অ্যাসিড তৈরি হয়ে গেছে। এবার তুমি চলে এসো মেইন কোশ্চেনে, তো কোথায় এই জিনিসটা হয়েছে, আমার প্রথমটা হয়েছে এই প্রোডাক্টটা, আর পরেরটা হয়েছে অ্যাসিড। দেখো সি নাম্বার অপশনটা তোমার এক্ষেত্রে কিন্তু কারেক্ট হয়ে যাবে, যারা C নাম্বার অপশনটা করেছো তাদেরটা কিন্তু কারেক্ট অ্যান্সার। দেখো বুঝতে পেরেছো ব্যাপারটা। আচ্ছা, নেক্সট দেখো, নেক্সট আরেকটা খুব দারুণ কোশ্চেন আছে, ঠিক আছে, ওজোনোলাইসিস রিয়াকশন, এটা তো মারাত্মকভাবে ইম্পর্টেন্ট, ওজোনোলাইসিস রিয়াকশন, এটাও জানো, এইচএস এর জন্য ইম্পর্টেন্ট ছিল, তাই তো, অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টারের কোশ্চেন। তো কি বলেছে দেখো, অর্থোজাইলিন, আমি আবার বলছি, সে আমি স্ট্রাকচারটা আমি আজকেই টেলিগ্রামে দিয়ে দেবো, তোমরা কিন্তু অবশ্যই একবার দেখে নিও, স্ট্রাকচারগুলো একবার হাতে কলমে হাতে করে লিখে নিও, ঠিক আছে, আঁকিয়ে প্র্যাকটিস করে নিও, খুব বেশি নেই, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দিয়ে দেবো। অর্থোজাইলিন, দেখো স্ট্রাকচার জানা থাকলে তুমি ইজিলি পেরে যাবে, অনেকে ওজোনোলাইসিস জানে কিন্তু স্ট্রাকচারটা জানে না জন্য হয়তো অ্যান্সারটা করতে পারিনি, তাই না। তো দেখো ফার্স্টে আসছি অর্থোজাইলিন। অর্থোজাইলিন দেখতে কেমন, এই হচ্ছে আমাদের বেনজিন, বেনজিনের মাথায় কি হবে, একটা CH3, আর এটা হচ্ছে অর্থ পজিশনে আরেকটা CH, এটাকে বলা হয় অর্থোজাইলিন, মনে থাকবে। এবার এর ওজোনোলাইসিস করতে হবে, এবার ওজোনোলাইসিস তো একদম শর্টকাট প্রসেসটা কি শিখিয়েছিলাম, যে ডাবল বন্ডকে দেখবে, ডাবল বন্ডকে দেখবে, সে ভাঙবে, আর দুই দিকে একটা একটা করে অক্সিজেন অ্যাড করবে। তো আমি এই কাজটাতেই করতাম ওজোনোলাইসিস, তাহলে কি হতো, একটা ডাবল বন্ড ও, আর একটা ওই দিক থেকে কি হতো, ডাবল বন্ড ও। দেখো বুঝতে পারলে, এটা হচ্ছে আমাদের মেন ওজোনোলাইসিসের প্রসেস, এর প্রোডাক্টটা। তো এই জিনিসটাই তোমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে, তো চলো ট্রাই করে ফেলো। তাহলে কী কী হতে পারে, তাহলে ডাবল বন্ড যেখানে যেখানে আছে সেখানে সেখানে ব্রেক করতে হবে, ব্রেক করলাম, এই যে ব্রেক করলাম, ঠিক আছে। তো দেখো কী কী হতে পারে, তার মানে আমি যদি ফার্স্টে এই ডাবল বন্ডটাকে ব্রেক করি, তার মানে এইখানে একটা অক্সিজেন হবে, এইখানে একটা অক্সিজেন হবে, তাই না। একই রকমভাবে এই ডাবল বন্ডটাকে ব্রেক করলে এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন। তো ফার্স্টে এই পোর্শনটাকে আমি আঁকি নিই, তাহলে কী হচ্ছে, এটা এই আছে কার্বন, এদিকে ডাবল বন্ড ও,
এখানে একটা CH3, এরকমভাবে এখানে একটা কার্বন, সাথে ডাবল বন্ড ও আছে, এখানে কিছু নেই মানে একটা হাইড্রোজেন আছে। একটা প্রোডাক্ট এটা হতে পারে। এই পোর্শনটা আমার আঁকানো হয়ে গেল, এই পোর্শনটা আমি কিন্তু আঁকিয়ে নিলাম। দেখো বুঝতে পারছো ব্যাপারটা? এবার নেক্সট পোর্শনে যাচ্ছি। এবার আসছি এই পোর্শনটাতে, এই পোর্শনটাতে, ঠিক আছে, এই পোর্শনটাতে আসছি, কারণ এখানে ডাবল বন্ড আছে, এখানে একটা ও, এখানে একটা ও হবে। তো এই পোর্শনটা আসলে কি হবে, তোমার এখানে একটা কার্বন আছে, কার্বনের এই দিকে একটা CH3 আছে, এখানে একটা ডাবল বন্ড হচ্ছে, ওর নিচের দিকে একটা বন্ড, এখানে একটা কার্বন, এর এই দিকটাতে একটা ডাবল বন্ড ও, আর এখানে একটা হাইড্রোজেন। হলো? বুঝতে পারলে ব্যাপারটা? না বুঝতে পারলে তোমরা একটু বড় করে আঁকিয়ে নাও, ঠিক আছে। আর লাস্ট দেখো একটা পার্ট বাকি আছে, কোন পার্টটা বাকি আছে, লাস্ট এই পার্টটা বাকি আছে, মানে এই পোর্শন আর এই পোর্শনের মাঝের টুকু, এইটুকু পোর্শনটা বাকি আছে। এটা আঁকিয়ে ফেলো, এটা আঁকিয়ে ফেলো, হবে। ঠিক আছে, লাস্ট এখানে আর এখানে, মানে এই পোর্শনটা কিন্তু আর বাকি আছে, তাহলে কি আঁকাবো বলো। এইখানে এই যে এইটার জন্য এই কার্বনটা নিয়ে নিচ্ছি, এইটার জন্য আমি কার্বনটা নিয়ে নিচ্ছি, এদিকে ডাবল বন্ড ও আছে, একটা ও দিতে হবে, এদিকে ডাবল বন্ড ও একটা দিতে হবে। এবার কার্বনের বাকি হাতটা ফিল আপ করো, একটা হাইড্রোজেন, কিছু নেই, হাইড্রোজেন। বোঝা গেল? তাহলে এই হচ্ছে তোমার ওভারঅল কিন্তু ব্রেকডাউনটা হলো। এবার খেয়াল করে দেখো অপশনটা, দেখো এই ধরনের একই রকমের স্ট্রাকচার কি এসছে, দুটো এসছে। তোমাকে দেখো এখানে তিনটে অপশন দেওয়া আছে, 1 নাম্বার, 2 নাম্বার আর 3 নাম্বার। দেখো কোন কোন স্ট্রাকচার এসছে। তো 1 নাম্বারটা তো স্ট্রাকচার হবে না, 2 আর 3 হবে। তাহলে 2 নাম্বার যে স্ট্রাকচার আছে সেটা কটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের দুটো, এটা একটা আর এটা একটা, তাই না। আর 1 নাম্বার যে 3 নাম্বার যে স্ট্রাকচার আছে সেটা হচ্ছে একটা। তাহলে রেশিও দেখো, রেশিও দেওয়া আছে, তাহলে হচ্ছে 2 নাম্বার ইস টু 3 নাম্বার, তখন কি বলতে পারি 2:1। হলো? এটার অ্যান্সারটা কোনটা হবে, বি নাম্বারটা এখানে কারেক্ট। তোমরা যারা বি নাম্বার অ্যান্সার করেছো তারা কিন্তু নাম্বার পেয়ে যাবে। দেখো বুঝতে পারলে? তো চলো, ওজোনাল লাইসিসটা তো ক্লিয়ার হয়েছে আশা করি। তো এই রিলেটেড একটা কোশ্চেন দিচ্ছি, তোমরা নিজেরা একটু ট্রাই করো দেখি। এখানেও দেওয়া আছে ওজোনাল লাইসিসের একটা কোশ্চেন, ট্রাই করো চলো। ডাবল বন্ড এই, এখানে হাইড্রোজেন আছে, তাই তো। ওজোনালাইসিসের সব রিএজেন্টগুলো দেওয়া আছে, কি কি থাকলে আমরা বুঝতে পারবো ওজোনালাইসিস হবে। আইদার যদি বলে দেয় স্পেলিং করে তাহলে তো বুঝেই নিলাম, আর নইলে O3 থাকবে, আর Zn থাকবে, আর H2O থাকবে। শর্টকাট প্রসেসটা শিখিয়ে দিয়েছি কীভাবে, মাঝ বরাবর ভাঙবো, দুই দিকে একটা করে অক্সিজেন দিয়ে দেবো। তাহলে এই ডাবল বন্ড এখানে ও একটা হবে, আর এই দিক থেকে এই হাইড্রোজেন এখানে ডাবল বন্ড একটা ও হবে। বুঝে গেল? তা দেখো দেখি কোন প্রোডাক্টটা এখানটা অ্যান্সার হবে, কোনটা অ্যান্সার হবে। তা দেখো 4 নাম্বারটা, তাই না, 4 নাম্বারটা কারেক্ট হবে। ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। দেখো কি বলেছে, নিম্নলিখিত অ্যালকিনগুলির ক্ষেত্রে HBr এর সঙ্গে যুক্ত হওয়ার সক্রিয়তার নিম্নক্রম হলো। মানে তোমাকে আলটিমেট বলতে বলেছে যে HBr, নিচে তোমাকে 4টে অপশন দেওয়া আছে কোথায় HBr ভালো অ্যাড হবে, মানে HBr এর অ্যাডিশন। তার মানে খেয়াল করে দেখো এখানে HBr এর অ্যাডিশন মানে কি, ডাবল বন্ড আছে সিস্টেমে, মন দিয়ে শুনবে। তুমি ডাবল বন্ড আছে, প্লাস তোমাকে বলে দিয়েছি HBr কে অ্যাড করতে হবে। তো এটা কি ধরনের রিয়াকশন, খেয়াল করে দেখো, এটা হ্যালো অ্যালকিন হ্যালো অ্যালিনসের প্রিপারেশন ছিল একটা, তাই না, মার্কোনিকফ, মনে পড়ছে। স্পেলিংটা একটু ভুল হতে পারে, মার্কোনিকভস রুলস। ওখানে আমরা বলেছিলাম একটা মার্কোনিকভস মানে শর্টকাট প্রসেস, আর একটা লং প্রসেস মানে মেকানিজম। আর মেকানিজমে কি হবে, কার্বোক্যাটায়নের ফর্মেশন হয়, তাই না। সেই সময় অ্যান্সার করতে হয়। হয়েছে পুরো গল্পটা একবার দেখে নেবে নাহলে আজকে। দেখো হ্যালো অ্যালকিন হ্যালো থেকে কত ধরনের কোশ্চেন এসেছে, কিন্তু অনেক বেশ কয়েকটা কোশ্চেন দেখলাম এখনো অবধি। আচ্ছা, তো চলো তাহলে এটাকে আমি একটু দিই, চলো তাহলে করে ফেলা যাক। ফার্স্টে আমি স্ট্রাকচারগুলো আঁকিয়ে নিচ্ছি, কে কে আছে। CH3, CH, ডাবল বন্ড, CH2। তোমাকে কিন্তু প্রোডাক্ট আঁকাতে বলেনি, তোমাকে খালি বলেছে কোথায় HBrটা ভালো অ্যাড হবে, মানে ভালোভাবে যুক্ত হতে পারবে। তো তোমাকে তার মানে এখানে কিন্তু মার্কোনিকভ খালি ভাবলে হবে না, তোমাকে কিন্তু এখানে মেকানিজম প্রসেসটা জানতে হবে। তুমি যদি মেকানিজমটা জানা থাকে তবে কিন্তু তুমি অ্যান্সারটা ঠিক করে করতে পারবে। মেকানিজমের থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এখানে মেকানিজমতে কোন ইন্টারমিডিয়েট তৈরি হয়, কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট, তো কার্বোক্যাটায়নের স্টেবিলিটি তোমাকে জানতে হবে। ঠিক গেল? চলো আমি জিনিস তোমাকে হেল্প করে দিই, যারা নিজেরা ট্রাই করছো করতে থাকো ভিডিওটা পজ করে। তো ফার্স্ট কাজ কি হবে, আমাদের ইলেকট্রনের শিফটিং মানে ডাবল বন্ডের শিফটিং করতে হবে। আইদার শিফটিংটা এদিকে হতে পারে অথবা আমাদের এদিকে হতে পারে, তাই না। তো আমরা কি বলেছিলাম, যে আমরা যদি দুভাবে এই ফার্স্ট স্ট্রাকচার দিয়ে ভাবি, ফার্স্টে যদি আমরা বলি যে শিফটিংটা এইদিকে করিয়েছি, এদিকে করাই, তাহলে কি হবে বলো। তাহলে আমাদের হয়ে যাচ্ছে CH3, CH, CH2, তার মানে বন্ডের ইলেকট্রনটা এদিকে, তার মানে এর মাথায় কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, এর মাথায় হয়ে যাচ্ছে প্লাস। তুমি কিছুক্ষণের জন্য মাইনাস ভুলে যাও, এটা প্লাসটা নিয়ে ভাবো, এটা কত ডিগ্রি হলো, তাহলে করে দেখো 1 ডিগ্রি হলো। এবার শিফটিংটা যদি আমি এদিকে করাই, শিফটিংটা যদি আমি এদিকে না করিয়ে উল্টো দিকে করাই, তাহলে কি হবে, তাহলে খেয়াল করে দেখো এখানে হবে CH3, CH, এখানে CH2, শিফটিংটা এদিকে করিয়েছি, তার মানে এখানে হবে মাইনাস, এখানে হবে প্লাস। কত ডিগ্রি হচ্ছে, 2 ডিগ্রি। কে বেশি স্টেবল, আমরা জানি 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি।
আর 2 ডিগ্রি এক্ষেত্রে বেশি স্টেবল হবে, বুঝা যাচ্ছে? না আমাকে ওভারঅল কিন্তু স্টেবলটাকে নিয়ে কাজ করতে হবে, ঠিক গেল? কার্বোক্যাটায়ন হলে মানে তোমাকে স্টেবলটা নিয়ে ভাবতে হবে, নইলে কিন্তু তুমি অ্যান্সার ভুল করে দেবে। হয়েছে এতটুকু? তাহলে বন্ডিং এর ক্লিভেজটা আমার শিফটিংটা কোন দিকে হবে? বুঝে যাচ্ছে, ডান দিকে হবে। তো সবগুলোর ক্ষেত্রে কিন্তু ডান দিকেই হবে। তাহলে আলটিমেট কি দাঁড়াচ্ছে আমি সেটা লিখে নিচ্ছি, CH3 CH CH2, এখানে হচ্ছে আমার প্লাস হলো। নেক্সট এটাকে যদি আমি শিফট করাই, তার মানে এইখানে হবে আমার প্লাস, এটাকে শিফট করালে এইখানে হবে আমার প্লাস, এটাকে শিফট করালে এই কার্বনের মাথায় হবে প্লাস। তাহলে ওভারঅল কাজটা কমপ্লিট হয়ে গেল। এবার নেক্সট কি দেখতে হবে? নেক্সট যেটা আমাকে দেখতে হবে সেটা হচ্ছে কোন ক্ষেত্রে আমার প্লাসটা বেশি স্টেবল আছে, ঠিক আছে? এখানে কিন্তু আমার HBrটা তাহলে সেক্ষেত্রেই ভালো হবে। আমাকে যেহেতু তোমার নিম্নক্রম চেয়েছে, ঠিক আছে, মানে বেশি থেকে কমের দিকে বলেছে, তাহলে দেখো কোনটা স্টেবল হবে বেশি। খেয়াল করে দেখো, আমার যদি এইখানে প্লাসটা হয় তার মানে এখানে কি আছে, CH3 মানে প্লাস আই ইফেক্ট আছে, মানে ইলেকট্রন দেওয়ার কাজ করে, অবভিয়াসলি এই তো স্টেবল করবেই, ঠিক আছে? ওটাকে আমি সাইডে রাখলাম। এখানে কি আছে দেখো, CF3 আছে, ফ্লোরিন আছে, ফ্লোরিন তো মোর ইলেকট্রোনেগেটিভ, এই কি দেখাবে, মাইনাস আই ইফেক্ট দেখাবে, এই উল্টো আরও নিয়ে নেবে। এমনিই কার্বনটার মাথায় প্লাস আছে, মানে ইলেকট্রনের ঘাটতি, প্লাস মানে কি ইলেকট্রনের ঘাটতি আছে, উল্টো CF3 কি হচ্ছে, ওর কাছ থেকে আরো ইলেকট্রন নিচ্ছে, মানে তোমার কাছে এমনি টাকা পয়সা নেই, তোমার কাছ থেকে আমি উল্টো আরো ছিনিয়ে নিচ্ছি, তাহলে তোমার অবস্থা কি ভিখারি, মানে আরো অবস্থা খারাপ হবে। দ্যাট মিনস এতটুকু বুঝতে পারছো, এটা হবে ভেরি ভেরি আনস্টেবল, ভেরি আনস্টেবল। তো দেখো এইটা কোন নাম্বার, এটা কত নাম্বার, 2 নাম্বার স্ট্রাকচার, তো 2 নাম্বারটা দেখো কোথায় লাস্টে আছে, 2 নাম্বারটা লাস্টে দেখো সিতে আছে, তাই না? C নাম্বারটা তোমার কারেক্ট হয়ে যাবে, বুঝে গেল? আচ্ছা, তো আমি এক্সপ্লেন করে দিচ্ছি, কিন্তু আমি একটু আগে বলেছিলাম যে তুমি আইদার খুব স্টেবলটাকে খুঁজবে, নাহলে আনস্টেবলটাকে খুঁজবে, বুঝে গেল? আর তার রেসপেক্টে অ্যান্সারটা ভাবার চেষ্টা করবে। তো দেখো এখানে 3 নাম্বারটা কি হচ্ছে, এখানে কিন্তু অক্সিজেনে কি আছে, লোন পেয়ার, লোন পেয়ার দিয়ে কিন্তু রেজোনেন্স হচ্ছে, মানে এটাকে আমরা বলতে পারি মেসোমেরিক, তাই না? মেসোমেরিক এফেক্টের থ্রুতে, তো অবভিয়াসলি বেশি স্টেবল হবে। 3 নাম্বারটা আগে যাচ্ছে, তো সেটা পরে আসছি। তো তার আগে ল্যাসাইন টেস্টের কনসেপ্টটা এখানে কি বলেছে দেখো, যে যৌগটি ল্যাসাইন পরীক্ষায় নাইট্রোজেনের উপস্থিতি প্রমাণ দেয় না সেটি কোনটি, এই বলেছে। তো তার আগে আমাকে বুঝতে হবে ল্যাসাইন টেস্টটা কি জিনিস, সেই জিনিসটা একটু তোমাদের বলে দিই, ঠিক আছে? দেখো, ল্যাসাইন টেস্ট কি জিনিস সেটা বলার আগে তোমাকে এই নোটটা একটু দেখতে হবে। ল্যাসাইন টেস্ট, ঠিক আছে, কি জিনিস? সাধারণত কার কার ক্ষেত্রে নাইট্রোজেন, সালফার বা হ্যালোজেন শনাক্ত করতে এটা ইউজ করা হয়। ফার্স্ট পয়েন্ট এটা মনে রাখবে। ল্যাসাইন টেস্টে যতটুকু জিস্ট দরকার আমি এখানে লিখে দিয়েছি, আশা করি পরীক্ষায় কোশ্চেন আসলে তোমার এইটুকু পড়ে গেলে তোমার কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? তো সাধারণত কি কার কার ক্ষেত্রে হয়, নাইট্রোজেন নাহলে সালফার নাহলে হ্যালোজেন শনাক্ত করানোর জন্য ল্যাসাইন টেস্টটা ব্যবহার করা হয়। তো এখানে এক্সপেরিমেন্ট আমরা কি করে করে থাকি, এখানে বলা হয় যে এখানে একটা ছোট দেখো টেস্ট টিউবের মতো নিয়েছে, এটাকে বলা হয় ফিউশন টিউব, ঠিক আছে? এখানে তোমাকে শুষ্ক মানে ড্রাই হিসেবে নিতে হবে, তো ফিউশন টিউব নিতে হবে। ওর মধ্যে দেখো আমি সোডিয়াম মেটাল নিয়েছি, পিওর সোডিয়াম মেটাল, এটাকে অ্যাকচুয়ালি কেরোসিনের মধ্যে ডুবিয়ে রাখা হয়, যখন তোমরা কাজ করবে যদি ফিউচারে কখনো করো, সেটা কেরোসিনের মধ্যে ডুবিয়ে রাখা হয়। আর কেন ডুবিয়ে রাখা হয় আশা করি তোমরা সেটা জিনিসটা জানো, তাই না? সোডিয়াম কি খুব রিয়াক্টিভ, মানে জলের সংস্পর্শে বা বাতাসের যে মানে আর্দ্র যে হয়, জলের সংস্পর্শে একটু এলেই কিন্তু একদম বোমের মতন ফেটে যাবে, হ্যাঁ, ঠিক আছে? আচ্ছা যাই হোক, তো এই সোডিয়ামটাকে মেটাল অবস্থায় মেটাল সোডিয়ামটাকে এই ফিউশন টিউবের মধ্যে নেওয়া হয়, ওই কারণে ফিউশন টিউবটাকে কিন্তু ড্রাই নেওয়া হচ্ছে, ঠিক আছে, যেন একটু জল না থাকে। তারপরে এটাকে কি করতে হবে, হিট করতে হবে। দেখো আমি ফার্স্ট 3টা স্টেপ দিয়ে দিয়েছি, 1 2 অ্যান্ড 3 হলো। হিট করলাম, এবার হিট করে তোমাকে একদম রেড কালার আনতে হবে, একদম পুরো পুড়িয়ে দিতে হবে, এরকম একটা ব্যাপার, ঠিক আছে? তো তারপরে একটা বাটির মতন একটা থাকবে, ঠিক আছে, কোনো কিছু পাত্রের মধ্যে এই জিনিসটাকে তোমাকে রাখতে হবে, এবং তার মধ্যে অ্যাড করতে হবে কি, ডিস্টিল ওয়াটার অ্যাড করতে হবে, হলো। অ্যাড করার পর সেই জিনিসটার মধ্যে কি হয়, যখন কোনো কিছু গরম থাকে ওটা কিন্তু একটু ক্র্যাক ধরে যায়, যেহেতু কাচের, এমনিতেও কাচের কিন্তু ফিউশন টিউবটা, ঠিক আছে? তো সেটাকে একটু ভেঙে যাবে, ওটাকে আরেকটু ভালোভাবে ব্রেক ডাউন করতে হবে, মানে পুরো একদম গুঁড়ো গুঁড়ো করতে হবে, ঠিক আছে, যে ব্রেক ডাউন দ্য টিউব, একদম পুরো গুঁড়ো গুঁড়ো করতে হবে, ঠিক গেল? একটা পিস্টেল বলে একটা জিনিস থাকে, মর্টার পিস্টেল, অ্যাকচুয়ালি মর্টারের মধ্যে নিয়ে পিস্টেল দিয়ে গুঁড়া করতে হবে, আম্বুল দিস্তার মতন দেখতে, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি, তারপরে হচ্ছে তোমাকে ওই যে এক্সট্র্যাক্টটা, সেটাকে তোমার বলা হচ্ছে ল্যাসাইন এক্সট্র্যাক্ট, ঠিক আছে? তুমি যে ডিস্টিল ওয়াটার দিয়ে যে সোডিয়াম মেটালটা দিয়ে তুমি যে ওই হাম্বুল দিস্তা যেটাই বলছি না কেন, মর্টারের মধ্যে, ঠিক আছে, যে পান ছেঁচনির মতন ব্যাপারটা দেখতে হয় ওই মর্টারের মধ্যে যখন তুমি গুঁড়ো গুঁড়ো করে দিয়েছো, ওটাকে তোমাকে টেস্ট টিউবের মধ্যে এক্সট্রাক্ট করে নিতে হবে, ওটাকে আমরা অ্যাকচুয়ালি বলছি ল্যাসাইন এক্সট্রাক্ট, ঠিক আছে? ওটাকে তুমি একটা টেস্ট টিউবের মধ্যে নিলে, এবার ওর মধ্যে কি অ্যাড করতে হবে প্রথমে, FeSO4 কয়েক ড্রপ, ওর কালারটা মানে গ্রিনিশ গ্রিনিশ হয়, ঠিক আছে, গ্রিন পিপিটি ফর্ম হয়, ঠিক আছে? এবার ওর মধ্যে আবার তোমাকে কি অ্যাড করতে হবে, ডাইলুট H2SO4, যখনই অ্যাড করবে যদি কালারটা মানে সলিউশনের কালারটা যদি নীল হয়ে যায়, তুমি কনফার্ম হয়ে গেলে ওর মধ্যে নাইট্রোজেন আছে। এই হচ্ছে পুরো এক্সপেরিমেন্টাল ল্যাসাইনের এক্সপেরিমেন্টাল, বোঝা গেল? স্পেশালি কিন্তু নাইট্রোজেনের কেসে বেশি ইউজ করা হয়, সালফার হ্যালোজেনটা খুব কমই আসে, রেয়ার আসে, তোমাদের পরীক্ষা যদি কোশ্চেন হয় নাইট্রোজেন দিয়ে কোশ্চেনটা হবে, ঠিক আছে? এখানে একটা পয়েন্ট তাহলে মনে রাখবে, যে যদি দ্রবণে N2 থাকে মানে নাইট্রোজেন থাকে, তবে সোডিয়াম এবং কার্বনের সঙ্গে যুক্ত হয়ে সোডিয়াম সায়ানাইড গঠন করে। তাহলে কি বললাম, যদি তোমার সিস্টেমের মধ্যে কি থাকে, নাইট্রোজেন থাকে,
তাহলে সেই নাইট্রোজেনটা কি করবে, হচ্ছে নাইট্রোজেন ইন তোমার সোডিয়াম তুমি নিয়েছো আর কার্বন, ঠিক আছে, এর সাথে বিক্রিয়া করে তখন তুমি হিট দিতে হবে একটু সামান্য, NaCN সোডিয়াম সায়ানাইডের ফর্মেশন করবে। যদি নাইট্রোজেন থাকে তবেই সোডিয়াম সায়ানাইড তৈরি হবে, আর নাইট্রোজেন যদি না থাকে তাহলে হবে না, তাই তো, বোঝা গেল ব্যাপারটা। এবার তোমার যে 3টে 4টে অপশন দিয়েছে এখানে কি হচ্ছে, এইখানে একটু মনে রাখবে এই ভদ্রলোক যে বসে আছে এর নামটা কি, বেনজিন ডাইজেনিয়াম সল্ট, এর নামটা কি, বেনজিন বেনজিন ডাইজোনিয়াম সল্ট, ঠিক আছে। তো এই ভদ্রলোককে যখন তুমি সোডিয়াম মেটালের সঙ্গে হিট করবে, ঠিক আছে, ভদ্রলোককে আমি একটু আঁকিয়ে দিচ্ছি, বেনজিন N2+Cl-, একে যখন তুমি সোডিয়াম মেটালের সাথে কার্বন সহযোগে যখন হিট করবে তখন কি হয়, এর সাথে রিয়াক্ট করার আগে কি, এই যে N2 আছে, নাইট্রোজেন গ্যাস আগেই লিবারেট হয়ে যায়, নাইট্রোজেন গ্যাস সিস্টেম থেকে আগেই গ্যাস হয়ে বেরিয়ে চলে যায়। তো সিস্টেমে আর কে পড়ে থাকছে, তাই তোমার বেনজিন পড়ে থাকছে, এখানে Cl পড়ে থাকছে, এখানে সোডিয়াম, এখানে কার্বন, ঠিক আছে। তাহলে কি এখানে তুমি কি নাইট্রোজেন খুঁজে পাবে, অবভিয়াসলি পাবে না। তো সেই কারণে বলা হয় যে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড কিন্তু ল্যাসাইন টেস্ট দেয় না। দেখো ক্লিয়ার হলো। এবার কোশ্চেনটা কি চেয়েছে, যে যৌগটি ল্যাসাইন পরীক্ষায় নাইট্রোজেনের উপস্থিতি প্রমাণ দেয় না, তাহলে কি হবে, অবভিয়াসলি বুঝে নিয়েছো, বি নাম্বার অপশনটা কারেক্ট হয়ে যাবে, বেনজিন ডাইজোনিয়াম সল্ট। খুব ভালো কোশ্চেন আছে এটা। আরেকটা দেখো, হ্যালো অ্যালকেন হ্যালোজেন্সের কোশ্চেন, তোমরা যদি দেখে চিনতে পারো খুবই ভালো, আর না হলে আমি এখনই বলে দিচ্ছি। যে যে করতে পারছো ভিডিওটা পজ করে নিজেরা ট্রাই করো। তাহলে তোমার এই দেওয়া আছে, আর কি দেওয়া আছে, NaCN দেওয়া আছে, আর দেওয়া আছে DMF। কি হবে, কি ধরনের রিয়াকশন এটা, খেয়াল করে দেখো, DMF আছে তাই না, এটা কি আছে, পোলার অ্যাপ্রোটিক, তাই তো, এ কি হবে, SN2 হবে, SN2 হবে। তো অনেকের মনে হতে পারে স্যার আপনি কি করে SN2 বলছেন, এটা তো E2ও হতে পারতো। খেয়াল করে দেখো, যাদের মনে আছে আমি একটু মনে করিয়ে দিই, যদি কারোর মনে হতে পারে যে SN2 না স্যার এটা E2 হবে, যে এমনটা কারোর মনে হয়, মনে রাখবে এখানে E2 হবে না, SN2ই হবে। তার কারণটা কি, আমরা সবাই জানি যে SN1 আর E1 সেম সেম, SN2 আর E2 সেম সেম, একদম সেম সেম, E2 যেমন কনসেপ্ট SN2ও সেম কনসেপ্ট দেয়, কি তাই তো। আচ্ছা, তো এখানে একটা ডিফারেন্স থাকে, সেটা হচ্ছে টেম্পারেচারের। এলিমিনেশন কি হয়, হাই টেম্পারেচারে হয়, হাই টেম্পারেচার। মানে আমরা যদি বলি 25-এর উপরে যদি কোনো সেলসিয়াস দেওয়া থাকে সেটাকে আমরা হাই বলে নিই, ধরুন 50 ডিগ্রি বলতে পারে, 60 ডিগ্রি বলতে পারে। যদি এখানে টেম্পারেচার উল্লেখ করা থাকতো, চোখ বন্ধ করে আমি তখন এলিমিনেশন বলতাম, কিন্তু এখানে কোনো টেম্পারেচার উল্লেখ করে দেওয়া নেই, তাহলে সেক্ষেত্রে আমাদের SN2 হবে, ই হবে না, বোঝা গেল। আচ্ছা, এবার অনেকের মনে কোশ্চেন হতে পারে, স্যার আপনি কি করে বুঝলেন যে SN2, SN1 কেন হলো না, তাই না। তো খেয়াল করে দেখো, SN1 কেন হবে না, কারণ এখানে আমাদের সলভেন্টটা মোস্ট ইম্পর্টেন্ট। সলভেন্টটা কি আছে দেখো, DMF দেওয়া আছে, আর ডিএমএফটা কি, ডাইমিথাইল ফর্মামাইড, এটা কি একটা পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট, আর পোলার অ্যাপ্রোটিক হলে কি হয়, SN2ই হয়, বোঝা গেল। এবার আমাকে বলো, SN2 তো বুঝে নিয়েছি, এবার SN2 এর কন্ডিশনটা কি ছিল, আমাদের রিয়াক্টেন্ট কি হতে হবে, 1 ডিগ্রি হতে হবে, 2 ডিগ্রি হতে হবে, 3 ডিগ্রি ক্ষেত্রে নো রিয়াকশন, 1 ডিগ্রি হলে খুব ভালো হবে, 2 ডিগ্রি হলে মোটামুটি হবে। তো এখানে ফার্স্টে দেখো লিভিং গ্রুপ দেওয়া আছে দুটো, একদিকে আছে ক্লোরিন, একদিকে আছে আয়োডিন, ঠিক আছে। তো খেয়াল করে দেখো কোথায় ভালো হবে, আমি যদি ক্লোরিনটা এখান থেকে বের করে নিই তার মানে এখানে হয়ে যাবে আমার প্লাস, কথার কথা, ঠিক আছে। বা তুমি যদি প্লাস নাও ভাবতে চাও, তুমি নর্মালি ভাবো, যেহেতু কার্বোক্যাটায়ন তৈরি হয় না, অনেকের মনে কনফিউশন হতে পারে, তুমি নর্মালি ভাবো এটা কত ডিগ্রি, ক্লোরিনটা যে কার্বনের সাথে যুক্ত তার সাথে সরাসরি একটা কার্বন যুক্ত, তার মানে এই কার্বনটা হচ্ছে আমার 1 ডিগ্রি। এবার আয়োডিনটা কত ডিগ্রি, আয়োডিনের এই কার্বনটা, খেয়াল করো, আয়োডিন যে কার্বনের সাথে যুক্ত আছে সেই কার্বনটা সরাসরিভাবে তো কার্বনের সাথে যুক্ত আছে, তাই না, তার মানে আয়োডিনটা কি হচ্ছে, এই কার্বনটা কি হচ্ছে 2 ডিগ্রি হচ্ছে, তার মানে আমার কি দেখতে হবে, SN2 তো 1 ডিগ্রিতে বেশি প্রেফারেবল, তার মানে চোখ বন্ধ করে এইখান থেকেই আমাকে ক্লোরিনটা বের করতে হবে। তো ওভারঅল তাহলে কনসেপ্টে কি দাঁড়াচ্ছে, আমাদের প্রোডাক্টটা অ্যাড করতে হবে, কারণ NaCN, Na+ আর একটা CN-, আর CN- এখানে আমার কাছে নিউক্লিওফাইল হয়েছে। তাহলে এই ক্ষেত্রে তাহলে আমার প্রোডাক্টটা কোনটা দাঁড়াচ্ছে, খেয়াল করে দেখো, সি নাম্বারটা তাহলে আমার হয়ে যাচ্ছে এখানে মেইন প্রোডাক্ট। দেখো বুঝতে পেরেছো, তো যারা সি করেছো তাদের কিন্তু কারেক্ট হয়েছে। নেক্সট যাচ্ছি, নেক্সট কোশ্চেনে চলো। নেক্সট দেখো কি বলেছে, যে ফেনল 4 হাইড্রক্সি বেঞ্জালডিহাইড, কি হাইড্রক্সি বেঞ্জালডিহাইড এর কি আম্লিকতার সঠিক ক্রম, তাই তো, মানে অ্যাসিডিক অর্ডারটা লিখতে হবে। তো ফার্স্টে তোমাকে স্ট্রাকচার জানতে হবে, আবার সেই স্ট্রাকচারের ঝামেলা, তাই না। ফেনল OH 4 হাইড্রক্সি বেঞ্জালডিহাইড, বেঞ্জিন C ডবল বন্ড OH, আর 4 হাইড্রক্সি, এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা 4, এই একটা কি আছে, থ্রি হাইড্রক্সি হয়ে যাবে OH ডবল বন্ড OH, হলো। এই হচ্ছে আমার 3টে স্ট্রাকচার। এবার ফার্স্ট কাজ কি করতে হবে, এই অ্যাসিড বেসের কনসেপ্ট থেকেও কিন্তু একটা কোশ্চেন আসার চান্স আছে তোমাদের, ঠিক আছে।
ফার্স্ট কাজ কি আমরা বলি অ্যাসিড বেসের, মনে রাখবে একটু মন দিয়ে শুনে নাও একবার, শর্টকাটে বলে দিই। অ্যাসিড বেসের কোশ্চেনের ফার্স্ট কাজ হবে তোমাকে এইচ প্লাস বের করতে হবে, কনজুগেট বেস তৈরি করতে হবে। এবার মনে হতে পারে স্যার এইচ প্লাস বের করবো কোথা থেকে, সিস্টেমে তো অনেকগুলো যদি থাকে। তো এখানে একটা কথা বলা হয় যে সেইটাই হচ্ছে তোমার মোর অ্যাসিডিক হাইড্রোজেন, বা এই এইচ প্লাসটাই বের হবে যেখানে ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সাথে যুক্ত আছে। বললাম এই হাইড্রোজেনটাই রিলিজ হবে যে হাইড্রোজেনটা মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সাথে যুক্ত আছে। তো খেয়াল করে দেখো এইখানে আমার যে অক্সিজেনের যে হাইড্রোজেনটা এটা রিলিজ হবে, তার মানে এখানে হবে মাইনাস, এখান থেকে এটা রিলিজ হবে, এটা হবে মাইনাস, কারণ এখানে তো কার্বনের সাথে যুক্ত আছে, আর কার্বনের থেকে অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ, মানে এটা হবে, এটা হবে মাইনাস হলো। তাহলে আমি মাইনাসটা হাইড্রোজেন প্লাস বের করলাম, মাইনাস এটা তৈরি হলো, মাইনাসটাকে আমরা কি বলে থাকি কনজুগেট বেস। এবার দেখতে হবে যার কনজুগেট বেস যত বেশি স্টেবল সে তত ভালো কিন্তু আমাদের অ্যাসিড হবে। ক্লিয়ার হলো? এবার আলটিমেট তোমার ওই সেই স্টেবিলিটির গল্প। ঠিক আছে, আমি যদি একটু জিনিসগুলো মুছে দিই হাইড্রোজেনগুলো, তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এইরকম। হয়েছে? এবার দেখো কোথায় বেশি স্টেবল হচ্ছে, কোন মাইনাস তাড়াতাড়ি নিউট্রালাইজ হচ্ছে। দেখো এই মাইনাসটা সব থেকে ভালো ডিলোকালাইজেশন এটাকে আমরা বলি, তাই না? তার মানে এটা কত নাম্বার স্ট্রাকচার ছিল, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার স্ট্রাকচার, এবার এটা 1 নাম্বার। ঠিক আছে, তো খেয়াল করে দেখো 2 নাম্বারটা সব থেকে বেশি স্টেবল হবে। ঠিক আছে, তো 2 নাম্বারটা কোথায় অপশন আছে, দেখো 2 নাম্বারটা সবার আগে কোথায় আছে, বি, তো বি নাম্বারটা তোমার হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তো মানে দূর হবে, মানে ডিলোকালাইজেশন মানে রেজোনেন্সের কনসেপ্টটা মনে রাখবো, যত ডিস্টেন্সটা বেশি হবে তত কিন্তু ভালো ডিলোকালাইজেশন আমরা বলে থাকি, আর সে তত বেশি স্টেবল হয়। মনে থাকবে? নেক্সট কোশ্চেনে যাচ্ছি তাহলে, যদি ক্লিয়ার হয়ে থাকে নেক্সটে যাচ্ছি চলো। দেখো এই কোশ্চেনটা তোমরা ট্রাই করো, একদম সেম কনসেপ্টের কোশ্চেন, তোমাদের প্র্যাকটিসের জন্য আমি একটা কোশ্চেন এক্সট্রা অ্যাড করেছি এখানে। দেখো দেখি পারছো কিনা, ভিডিওটা পজ করো আর কোশ্চেনটা ট্রাই করো। দেখো এখানে তাহলে কি হবে, কে বেশি অ্যাসিডিক হবে, তো ফার্স্ট কাজ হবে কি এইচ মাইনাস বের করো, এইচ প্লাস বের করো, সরি এইচ প্লাস বের করো, মাইনাস তৈরি করো, কনজুগেট বেস তৈরি করো। হয়েছে? এবার কোন মাইনাসটা বেশি স্টেবল হবে সেটা তোমাকে দেখতে হবে। তো খেয়াল করে দেখো, যদি আমরা বলি যে ফার্স্টে 2 নম্বরে যদি আসি, 1 নম্বরে তো কেউ নেই এক্সট্রা করে মাইনাসটাকে নিয়ে নেওয়ার মতন, আলটিমেট কিন্তু এই মাইনাসটা ডিলোকালাইজড হবে। সবগুলোতে তো বেঞ্জিন রিং আছে, সমস্যা নেই, তো সবগুলোতে সেম ডিলোকালাইজেশন হবে। ওটা ছাড়া আর অন্য কোনো ফ্যাক্টরস আছে কিনা সেটা তোমাকে দেখতে হবে, মানে অন্য কেউ সেই অক্সিজেনের মাথায় যে মাইনাসটা আছে সেই ইলেকট্রনটাকে নিয়ে নেওয়ার মতন আদার্স কেউ বসে আছে কিনা সেটা তোমাকে দেখতে হবে। তো খেয়াল করে দেখো 2 নম্বরে কি আছে, CH3। এবার CH3 কি আছে, প্লাস আই ইফেক্ট আছে, মানে ও আরো উল্টো দেবে, মানে এর মাথায় অলরেডি মাইনাস হয়ে আছে, ও চাইছে আমার কাছ থেকে কেউ নিয়ে নিক, আমি খুব ভারী হয়ে আছি। ঠিক আছে, CH3 ওকে আরো বেশি করে দিচ্ছে, নে ভাই তুই আরো বেশি করে নে, তাহলে ওকে তো আরো বেশি আনস্টেবল বানিয়ে দিচ্ছে, হ্যাঁ কি না? বোঝা যাচ্ছে ব্যাপারটা? তো এটা একটা হতে পারে। এবার দেখো এইখানে, তাহলে 2 নাম্বারটা দেখো কোথায় লাস্টে আছে, 2 নাম্বার বলতে এখানে বি নাম্বারটা দেখো কোথায় লাস্টে আছে। তো দেখো 1 3 2 দুটোতেই আছে, তারপরে ডি নাম্বারটা 4 নাম্বারটা হবে না, দেখো চালাকিটা কোন লেভেলে, এটা দিয়ে তাহলে এই ক্ষেত্রে হচ্ছে না, তাই এবার মোস্ট লেভেলটা তোমাকে দেখতে হবে, তাই না? এবার এই দুটো স্ট্রাকচারের মধ্যে আসছি, তো এই স্ট্রাকচারটা আমি একটু ভালো করে এখানে আঁকাচ্ছি। সি ডাবল বন্ড ও, ও এইচ, এটা ভাঙলাম, তাহলে এখানে নেগেটিভ হলো। এবার এই মাইনাসটা কি হচ্ছে খেয়াল করে দেখো, এখানে ডিলোকালাইজেশন হয়ে যাচ্ছে, কারণ এখানে অক্সিজেন আছে মোর ইলেকট্রোনেগেটিভ, বেঞ্জিনও হবে তার বাদে কিন্তু এখানেও হচ্ছে, তার মানে এ কিন্তু স্টেবল হবে। তো এরই আরেকটা যে স্ট্রাকচারটা আছে ওটা কিন্তু তুলনামূলক একটু কম হবে, তুলনামূলক একটু কম স্টেবল হবে। কেন বলো দেখি, বলতে পারবে? তার কারণ এখানে কিন্তু এক্সট্রা দেখো আবার CH3 বসে আছে, মানে প্লাস আই ইফেক্ট দেওয়ার জন্য। ঠিক আছে, এর মাথায় এমনিও চাইছে আমার কাছ থেকে কেউ নিয়ে নিক, ঠিক আছে, এ আরো বেশি করে ওকে দেওয়ার চেষ্টা করছে, তার মানে তুলনামূলক এই বেশি স্টেবল হবে এই দুজনের মধ্যে। এবার তুমি এই হিসেবে ভাবতে পারো, খেয়াল করে দেখো দুটো কি আছে, অ্যাসিড গ্রুপ লেগে আছে। তো বলা হয়েছে যে কে বেশি অ্যাসিডিক, এবার যার কাছে অ্যাসিড গ্রুপ আছে অবভিয়াসলি সে তো বেশি অ্যাসিডিকই হবে, তাই না? তো ডি নাম্বারটা কিন্তু এখানে সব থেকে বেশি অ্যাসিডিক হবে, বোঝা যাচ্ছে? ডি নাম্বারটা দেখো কোথায় বেশি আছে, দেখো তাহলে এই 1 নাম্বারটা ক্যান্সেল আউট হচ্ছে, 2 আর 3-এর মধ্যে কম্পিটিশন এবার, তাই না? তাহলে এবার ডি, তারপরে কে আসবে, ডি এর মতন অ্যাসিডিক গ্রুপ আরেকটা কোথায় আছে, সিতে আছে, তাহলে ডি আর সি, তাহলে 3 নাম্বারটা হয়ে গেল তোমার কিন্তু কারেক্ট অ্যান্সার। বুঝে গেল? তোমাকে এখানে একটা ভেলোসিটি দিয়ে দেওয়া আছে V1, একই রকম ভাবে তোমার থার্ড বোর্ড অরবিটের ক্ষেত্রে ভেলোসিটি V3 দেওয়া আছে, তাহলে তোমার এখানে রেশিওটা বের করতে পারবে। আচ্ছা, তো এটা হচ্ছে তোমার অ্যাটমিক স্ট্রাকচারের কোশ্চেন, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, এই পোর্শনটা একবার দেখে যেও নিটের জন্য। ঠিক আছে, যে ভ্যালোসিটির সাথে রিলেশন, রেডিয়াসের সাথে রিলেশন, এনার্জির সাথে রিলেশন, জাস্ট রিলেশনগুলো দেখে নিও। V1 থেকে V5 এ, V1 থেকে V3-তে, এই যে রিলেশনগুলো, বা E1 থেকে E3-তে, এইগুলো একবার জাস্ট দেখে নিও। তো 3টে সূত্র আছে মাত্র। আচ্ছা, এখানে তাহলে মেন সূত্রটা কি, আমি যদি বলতে চাই যে ভেলোসিটি সূত্রটা হচ্ছে, বলা হয় Vn সমান সমান V1 × 1/n। ঠিক আছে, এবার এখানে এনটা কত, যত বলেছে, n ইকুয়ালস টু হাইয়েস্ট যে অরবিটটা, তাহলে এন এর ভ্যালু এখানে হয়ে যাবে 3, আমি বলতে পারি V3 সমান সমান V1 × 1/3। বুঝে গেল? হাইয়েস্ট যে অরবিটটা বলা থাকবে সেটাই হচ্ছে এন এর ভ্যালু হবে। এবার তাহলে এটা ক্যালকুলেট করো একটু, তো এখন বাচ্চাদের জিনিস, V3
ডিভাইডেড বাই V1 সমান সমান কি হচ্ছে 1/3 হচ্ছে। তাহলে রেশিওটা কি হবে V3:V1 সমান সমান 1:3। দেখো কোথায় অপশন আছে 1:3, সি নাম্বার। সি নাম্বারটা হয়ে যাবে কারেক্ট। তোমরা সি নাম্বার অ্যান্সার দিয়েছো, তাদের কিন্তু ফুল নাম্বার দেওয়া হবে। বুঝা গেল? দেখো জিনিসগুলো কিন্তু সহজ আছে। নেক্সট যাচ্ছি। নেক্সট দেখো বলেছে ভ্যান্ডার ওয়ালসের সমীকরণ। এটা গ্যাসের চ্যাপ্টার থেকে আছে, নিটের চ্যাপ্টার, নিটে যদিও এটা নেই কিন্তু তোমাদের জেন পাসে আছে, এমস নার্সিং এর সিলেবাসে কিন্তু এই চ্যাপ্টারটা আছে। ঠিক আছে, তোমরা অ্যাটলিস্ট একবার দেখে নিও। আচ্ছা, এটা কি করে করতে হবে? তো ফার্স্টে ভ্যান্ডার ওয়ালসের সমীকরণটা জানতে হবে। সমীকরণটা কি ছিল শর্ট করে মনে করিয়ে দিই। পি প্লাস এ বাই ভি স্কোয়ার ভি মাইনাস বি ইকুয়ালস টু আর টি। আমি এটা 1 মোলের জন্য বলেছি, ঠিক আছে, ফর 1 মোল। ঠিক আছে, আচ্ছা বেশ। এবার কি বলেছে দেখো, বলেছে এখানটায় উচ্চ চাপ মানে প্রেশারটা বেশি। যদি প্রেশারটা বেশি হয় তার মানে আমরা বলতে পারি, যদি প্রেশার বেশি হয় তার মানে পি গ্রেটার দেন এ বাই ভি, ভি স্কোয়ার বলতে পারি। আমরা ডিরেক্টলি আমি এখানে নিচ্ছি পি ইন্টু ভি মাইনাস বি ইকুয়ালস টু আর টি, দেখতে পারি ব্যাপারটা। এবার কি করতে বলেছে দেখো, কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর, তাই তো এর রেসপেক্টে তোমাকে সাজাতে হবে। ঠিক আছে, চলো আগে দেখে নিই কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরটা কি জিনিস, যদি একটু বলতে চাই আগে বলে দিই। এটাকে বলা হয় জেড। কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরকে আমরা জেড দিয়ে বলি। জেড মানে আমরা কি বুঝি, জেড মানে আমরা বুঝি, একটা কথা মনে রেখে দেবে, পিভি, পিভি বাই আরটি, মনে থাকবে। তো আমাকে আগে পিভি বাই আরটিতে কনভার্ট করতে হবে। ঠিক আছে, চলো আগে ক্যালকুলেশনটা করি। কি করতে হবে, আগে ভেতরে মাল্টিপ্লাই করে দাও। পিভি মাইনাস পিবি ইকুয়ালস টু আরটি। এটাকে একটু অ্যারেঞ্জ করলে কি হবে, পিভি সমান সমান আরটি প্লাস পিবি, দেখতে পারি। এটা একটু মুছে দিচ্ছি। স্টেপটা কি হবে বলো। এবার দেখো আরটি দিয়ে তুমি ডিভাইড করে দাও, কি হবে, পিভি বাই আরটি সমান 1 প্লাস পিভি বাই আরটি হলো। এবার দেখো এই যে পিভি বাই আরটি মানে এটা কি, জেড। আমি ডিরেক্টলি এখানে লিখে দিতে পারি জেড সমান সমান 1 প্লাস পিভি বাই আরটি। বোঝা যাচ্ছে? তাহলে এটাই হচ্ছে তোমার কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর অ্যাট হাই প্রেশার। দেখো কোনটা অপশন তাহলে কারেক্ট হয়ে যাবে, 1 প্লাস পিভি বাই আরটি। বি নাম্বার অপশনটা হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। দেখো বুঝলে কি বুঝলে না, হয়েছে। নেক্সট যাচ্ছি। নেক্সট দেখো থার্মো থেকে কোশ্চেন আছে, খুব সুন্দর কোশ্চেন আছে। থার্মোর কিন্তু অলরেডি একটা লেকচার দেওয়া হয়েছে, তোমরা দেখে নিতে পারো। আশা করি খুব সহজ তোমাদের মনে হবে। আরেকটা লেকচার খুব শীঘ্রই এর মধ্যেই চলে আসবে, 2-1 দিনের মধ্যেই চলে আসবে। ঠিক আছে, দুটো লেকচারের মধ্যে পুরো থার্মোটা কিন্তু শেষ করে দিয়েছি, আর একটা লাস্ট থার্মো কেমিস্ট্রি একটার জন্য একটা লেকচার প্লাস নিউমেরিক্যালসের জন্য, মানে টোটাল 3টে লেকচার নেবো, 3টে ক্লাস নেবো, পুরো থার্মোটা শেষ করে দেবো। ঠিক আছে, অলরেডি একটা ক্লাস কিন্তু আপলোড হয়ে গেছে, আর 2-1 দিনের মধ্যে দ্বিতীয় ক্লাসটাও চলে আসবে, যেখানে আমরা এনথালপি, এনট্রপি, গিভস, ফ্রি এনার্জি সব কিছু নিয়ে আলোচনা করবো। আর লাস্টে থার্মো কেমিস্ট্রি, ঠিক আছে, হেসেস ল, ওই জায়গাটা আলোচনা করবো। আর ওই রিলেটেড নিউমেরিক্যালস, ব্যাস পুরো থার্মোসিস। ঠিক আছে, তো এটা হচ্ছে থার্মোর কোশ্চেন আছে। তো দেখো খুব ভালো জিনিস আছে স্পন্টেনিটি। ঠিক আছে, স্পন্টেনিয়াস, তোমরা নিজেরাও জানো যে স্বতঃস্ফূর্ত। স্বতঃস্ফূর্ত ব্যাপারটা কি বুঝি আমরা, যেটা নিজে থেকে হয়। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দিতে চাই তাহলে কি বলবো, যে ওই পাহাড় থেকে জল পড়ছে নিচে, তাই না, ঝর্ণার জল যেটাকে বলি। এমন কি কেউ ঢেলে দিচ্ছে ব্যাপারটা, নিশ্চয়ই না। এটাকে আমরা কি বলতে পারি, স্পন্টেনিয়াস, মানে যেটা নিজে থেকে হচ্ছে, তাই কি না। এবার দেখো তোমার ঘরে তুমি বসে আছো, ফ্যানটা চলছে, তুমি সুইচটা দিয়েছো জন্য তো ফ্যানটা ঘুরছে, হয়তো ফ্যানটা ঘুরতো কি ঘুরতো না নিশ্চয়ই। তাহলে এটাকে স্পন্টেনিয়াস বলতে পারবো? অবভিয়াসলি বলতে পারবো না। বোঝা গেল? তার মানে পৃথিবীতে যে সমস্ত জিনিস নিজে থেকে হয় সেটাকে আমরা বলি স্পন্টেনিয়াস। এই বলেছে যে স্পন্টেনিয়াস হতে গেলে তোমাকে কি কি কন্ডিশন হতে হবে সেটা আগে জানতে হবে, তারপর তো তুমি ভুলটা বলবে। তো এখানে তাহলে নোট বলে রাখো, এটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস, এটা কিন্তু পরীক্ষায় কিন্তু আসে। নোট বলে লিখে রাখো স্পন্টেনিয়াসের শর্তগুলো, স্পন্টেনিয়াস প্রসেস এর কন্ডিশনসগুলো কি কি। ঠিক আছে, তো মনে রাখবে 3টে কন্ডিশন আছে। নাম্বার 1 বলা হয় ডেল্টা এস, অ্যাকচুয়ালি ডেল্টা এস ইউনিভার্স বলা হয়। ঠিক আছে, সমান সমান বলি ডেল্টা এস সিস্টেম প্লাস ডেল্টা এস সারাউন্ডিংস। আশা করছি সিস্টেম সারাউন্ডিংস তোমাদের জানা আছে। ঠিক আছে, যদি না জানা থাকে আমি বলবো একবার থার্মাল ক্লাসটা করে নিও। ঠিক আছে, আশা করি জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের ওভারঅল রিলেশনটা। তো এখানে এটাই বলা হয় যে যদি ডেল্টা এস সিস্টেম প্লাস ডেল্টা এস সারাউন্ডিংস, এসইউ ডবল আর দিয়ে বলছি, গ্রেটার দেন 0 হয়ে যায়, তবে সিস্টেমটা কি হবে, স্পন্টেনিয়াস। এটা গেল ফার্স্ট রিলেশন, 1 নম্বর রিলেশন এখানে হলো। স্পন্টেনিয়াসের ফার্স্ট কন্ডিশনটা বোঝা গেল, যে ডেল্টা এস সিস্টেম প্লাস সারাউন্ডিংস যদি 0 থেকে বড় হয়। দ্যাট মিনস আমরা আবার উল্টে বলতে পারি, তার মানে এটা কি পজিটিভ বলতে পারি, তাই না। আর আমরা বলতে পারি যে ডেল্টা এস ইকুয়ালস টু পজিটিভ হয়, সেটা স্পন্টেনিয়াস হবে। 2 নম্বর কি আছে, মনে রাখবে ডেল্টা জি, মানে যেটা গিভস ফ্রি এনার্জি সিস্টেম, যদি লেস দেন 0 হয়, বা আমরা বলতে পারি ডেল্টা জি যদি নেগেটিভ হয়, তবে সেটা স্পন্টেনিয়াস হবে।
আর 3 নম্বর শর্তটা কি, 3 নম্বরটা মনে রাখবে, ডেল্টা এইচ যদি লেস দেন 0 হয় তবে তোমার সিস্টেমটা স্পন্টেনিয়াস। বোঝা গেল? তাহলে এই হচ্ছে 3টে কন্ডিশন। এবার তুমি দেখো দেখি কোনটা তোমার ম্যাচ করছে কোনটা করছে না। তোমাকে এখন ভুল বলেছে তাই না, ভুলটা বের করতে হবে। তো দেখো ফার্স্টেরটা কি আছে, ডেল্টা জি লেস দেন 0 মানে গ্রেটার দেন 0। তোমাকে কি হতে হবে, লেস দেন 0 হতে হবে, 0 থেকে কম হতে হবে, তবে এটা স্পন্টেনিয়াস হবে, তাই না? তার মানে এই নাম্বারটাই তো তোমার এখানে কারেক্ট হচ্ছে, মানে এই নাম্বারটা ভুল অ্যাকচুয়ালি, এই নাম্বারটা এক্ষেত্রে কিন্তু কারেক্ট হচ্ছে। বুঝা যাচ্ছে? বাকি 3টে কন্ডিশনই কিন্তু স্যাটিসফাই হবে। দেখো ক্লিয়ার হলো ব্যাপারটা, একদম ক্লিয়ার। ওকে, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখো নেক্সট কি বলেছে, একটি স্বতঃস্ফূর্ত পলিমারাইজেশন বিক্রিয়ার ক্ষেত্রে নিচের কোন শর্তটি প্রযোজ্য হয়। মানে স্বতঃস্ফূর্ত মানে আবার সেই স্পন্টেনিয়াসের কনসেপ্ট, ঠিক আছে? স্পন্টেনিয়াস পলিমারাইজেশন, এখানে খালি ছোট্ট একটা চেঞ্জ হবে, ঠিক আছে? আগে কি বললাম, ডেল্টা জি নেগেটিভ হতে হবে, মানে লেস দেন 0 হতে হবে, স্পন্টেনিয়াস হবে। ডেল্টা এইচ আমার লেস দেন 0 হতে হবে বা নেগেটিভ হতে হবে, তাহলে সেটা স্পন্টেনিয়াস। আর একটা কি বললাম, ডেল্টা এস, তাই না? ডেল্টা এস আগেরটা ছিল পজিটিভ, পলিমারাইজেশন রিঅ্যাকশনের ক্ষেত্রে মনে রাখবে খালি ডেল্টা এসটা নেগেটিভ হতে হবে, ঠিক আছে? তো তাহলে দেখো কোনটা হচ্ছে, এ নাম্বার অপশনটা তোমার কারেক্ট হয়ে যাচ্ছে। বুঝে গেল?